এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। থাকো এখন যত পারো, পরীক্ষার পর বাপের বাড়ির নাম তুললেই পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। জান্নাত খিলখিল করে হেসে ওঠে। তোমারই হবে জ্বালা, আমার সব কাজ করে দিতে হবে, অসভ্য। করবো, খাইয়ে দিব, গোসল করে দিব, এমনকি কাপড় চেঞ্জ করে দেবো নিজ হাতে, আদরে আদরে। জান্নাত নাক মুখ কুচকে কিল ঘুষি দিয়ে বলে, সব সময় মুখে বাজে কথা। আহির হেসে জড়িয়ে ধরে জান্নাতকে। কপালে ভালোবাসার বরশেকে সময় কাটায় নিজেদের মতো। আজকাল তুষারও ভীষণ ব্যস্ত, সামনে তার টেস্ট। এবছর গেলেই আর মাত্র 1টি বছর থাকবে অনার্সের। হুটহাট টাঙ্গাইল যাওয়ায় টিউশনগুলো টিকিয়ে রাখতেও অনেক হিমশিম খেতে হচ্ছে তাকে। সারাদিনের ব্যস্ততা শেষে রাতে তুষির নাক কুচকে কথা বলা, চোখ মুখের ভাগভঙ্গি সব মনে পড়ে যায়। ওর সাথে কাটানোর খুনসুটিগুলো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে। ছুটে চলে যেতে ইচ্ছে করে তুষির কাছে। আনমনেই ফিলকে হাসি হেসে মাঝরাতে অনবরত ফোন দিতে থাকে তুষিকে, একটার পর একটা। এমন কাণ্ডে রেগে তুষি মাঝে মাঝে ঘুমের মধ্যে তুষারকে কয়েকটা অশ্রাব্য ভাষায় গালিও দেয়। তুষারও কম যায় না, ওর সাথে সায় দিয়ে নানান ফাজলামি করে বেড়ায়। দুষ্টুমি করে কখনো বলে, এই শোনা, দরজা খোলো না, আমাকে এভাবে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? অহেতুক কথায় মস্তিষ্ক গরম হয়ে যায় তুষির। ঘুমে ব্যাঘাত ঘটিয়ে এসব ফালতু কথা বলছে। রেগে থমকে ওঠে তুষি। খুন করে ফেলবো, এত রাতে কল দিয়ে ফজলামি করো বাল। না, আমি আসলে জিন্দা কবর দিব। পরীক্ষা শেষ, এখন আরামে কয়টা দিন ঘুমোতে দে ভাই, পায়ে পড়ি। আসো সোনা, কাছে আসো, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি আসলেই ভালোবাসা শুরু হবে। উফ কি কণ্ঠ আমার সোনা, প্রতিদিন এমন নেশালো কণ্ঠের জন্য কি খাও? একটু টিপস দাও না। কুত্তা, মেজাজ খারাপ করবি না, মামিকে বলে দিব সব। শাশুড়িকে এসব প্রাইভেট কথা বলতে নেই জান। তোমাকে আমি চুমু খেয়েছি, এটা কি বলতে পারবে? তবে বুঝো, চুমুর থেকেও গভীর আলাপন কিভাবে বলবে। কুত্তা, ফোন রাখ তুই, বন মানুষ। ইস কি মুখের ভাষা, এ যেন মধু ঝরছে, একেবারে বুকে এসে লাগে শোনা। এভাবে আর কথা বলো না, হার্ট ফেল করে আইসিইউতে ভর্তি হতে হবে শেষে। বিলিভ মি জান, এ যেন কথা নয়, আস্ত আফিম মেশানো কণ্ঠ। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। বিষ খা তুই, কল কাটলাম আমি। মেজাজ গরমে চোখ লাল হয়ে যায় তুষির। কল কেটে কান থেকে ফোনটা নিয়েই জোরে আছাড় মারে বিছানায়। তুষির পরীক্ষা শেষ হয়েছে আজ থেকে 25 দিন আগে। তার এখন ঘুমানোর সময়। তুষার তবে কেন ডিস্টার্ব করবে? তুষারের অবরত ফাজলামিতে রীতিমতো রাগে ফসে তুষি। তা না সেই যে শ্বশুরবাড়ি গেল আর আসার নাম নেই। সেখানে স্বামীর সংসার নিয়ে দিব্যি আছে। রামিমও অনাগত সন্তানের আশায় অপেক্ষায় ক্রমাগত দিন গুনছে। সারাদিন অফিসে কেটে ক্লান্ত হয়ে যখন রাতে বাসায় আসে, তানার মুখে হাসি থেকে সব ক্লান্তি নিমেষেই পালিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে ঘুমায় তার বুকে। একটি মেয়ের কাছে এর থেকে সুখ আর কি হতে পারে? বুকের মাঝে চুপটি মেরে থাকতে দেখে রামিম খেপানোর জন্য বলে, কি দেখে আমার মতো শ্যামবর্ণের ছেলের প্রেমে পড়েছিলে? আমার থেকে সুদর্শন বড়লোক দেখেও বিয়ে করে সুখে হতে পারতে তানহা। মুহূর্তে বাঘিনীর মতো হিংস্র হয়ে যায় তানহার পুরো মুখ। ফুঁসে উঠে বলে, ভালোবাসা কি টাকা দেখে হয়? প্রতিদিন তোমার বুকে ঘুমিয়ে যে তৃপ্তিটা পাই, সেই অনুভূতি কি টাকায় পাওয়া যায় রামিম? তোমার প্রতিটা আদরে সুখ সুখ লাগে, নিজেকে ভাগ্যবতীদের মধ্যে একজন মনে হয়। অনেক ভালোবাসি রামিম। এই পৃথিবীতে বেঁচেই বা থাকবো কতদিন বলো? নিজের মানুষের সাথে এই কটা দিন না হয় ভালোবাসেই কাটিয়ে দিই, এর জন্য আবার গায়ের রং কেন লাগবে? রামিম দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় ঠোঁট ছুঁয়ে প্রশান্তির শ্বাস নাই। এই মেয়েটির মাঝে সব শান্তি, সব সুখ। রিমি সময়টাও দারুণভাবে কাটছে। জান্নাত তার তুষির সাথে হেসে খেলে বেশ সময় কাটায় এখন। এসব দেখে আমিনা বেগম নাজমা আর আতিকুর রহমান তৃপ্তির হাসি হাসে। মেয়েদের মিল দেখে মুহূর্তেই বুক ভরে ওঠে। মনে হয় এই বাঁধন সবসময় শক্তিই থাকুক, কেউ মাঝখানে এসে ঠুনকো করতে যেন না পারে। দুবোনের আজকাল ইউটিউব থেকে কেক বানানোর জন্য সারাদিন ব্যস্ত থাকে, অথবা কখনো গভীর রাতে রিমির ফোনে হুট করে অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে, ওহে কোমলমতি, তোমার কোমলের ন্যায় রূপ, এ শহর তোমাকে বড্ড মিস করছে।
একটু ছাদে এসে কি আপনার পায়ের ধুলা দিয়ে যাবেন এই হতভাগাকে? আপনাকে দেখার তৃষ্ণা মিশছে না কয়েকদিন, আজ না হয় ছাদে এসে সেই তৃষ্ণা এক পলকেই চুকিয়ে দিলেন। রিমি রেগে যায় মেসেজ দেখে। কল করতেই বোঝে ওই নম্বরটি বন্ধ। দাঁতে দাঁত চেপে রিপ্লাই করে, এই দামড়া বুড়ো, এসব ফাজলামি বাদ দিয়ে সামনে আসবেন, নয়তো কখনো মেসেজ দেবেন না। নেক্সট টাইম আবার টেক্সট দিলে খুন করে ফেলবো। না আর জবাব আসে না এরপর। তবে অনেক দিন পর আবার টুং করে মেসেজ এসে নম্বর বন্ধ হয়ে যায়। রিমিও হতাশ হয়ে আজকাল রিপ্লাই দেওয়া অফ করে দিয়েছে। তুষির সাথে সারাক্ষণ লেগে থাকে। কখনো দেখা যায় হুট করেই বিকেলে রিকশায় চড়ে বেড়ায় টাঙ্গাইলের অলিতে গলিতে। মাঝে মধ্যে যে বা জুইও তাদের সাথে যোগ হয়। পরীক্ষা শেষে সব প্যারা এক পাশে রেখে চারজন নানা জায়গায় হেঁটে বেড়ায়। পৌর উদ্যানে তাদের খিলখিল হাসিতে মুখরিত হয় চারপাশ। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে ভাবে, বন্ধুত্ব কি এমন হয়? এত সুন্দর বন্ধন কেন, যার কোনো রক্তে মিল নেই? তুষি সর্বক্ষণ হেসে গড়াগড়ি খায় জুইয়ের শরীরের ওপর। রেগে জুইও ওর পিঠে কয়েক ঘা বসিয়ে দেয়। রিমি মিনিটে মিনিটে তাদের চুপচাপ থাকতে ধরলেই কি তারা মুখ বন্ধ রাখবে? কথা চলবে আনলিমিটেড যতক্ষণ বন্ধু আছে পাশে। দিন শেষে যত দূরত্বই বাড়ুক, এই ছাগলের মতো কয়েকটা ফ্রেন্ড পাশে থাকলে শত দূরত্ব গ্রাস করতে পারে না। আজকাল চারজন এতটাই একসাথে সময় কাটায় যে তাদের মাঝে এক অন্যরকম বন্ধন তৈরি হয়েছে। বের হলেই একসাথে হওয়া চাই। এরই মধ্যে একদিন পার্কে বসে চারজন ফুচকা খাচ্ছিল বেঞ্চে বসে। একটু দূরের কাপলদের দেখে তুষির মাথায় শয়তানির বুদ্ধি কিলবিল করে। সামনে গিয়ে চট করে তুষি বলে ওঠে, রিমি, এটা তোর 2 নাম্বার বয়ফ্রেন্ড ছিল না? দেখ ব্যাটার কত সাহস, আবার নতুনটা ধরেছে। একে কি করা যায় বলতো? হঠাৎ এমন কথায় ছেলে মেয়ে দুজন ভরকে যায়। মেয়েটি রেগে ছেলের দিকে তাকাতেই ছেলে বলে ওঠে, ছেলেগুলো মিথ্যা বলছে, কোনো কথা নেই, জানা নেই, কখন কি বলবে তাই বিশ্বাস করবে। মেয়েটি রেগে ছেলের গলা চেপে ধরে, এখানে তো অনেক মানুষ আছে, আর কাউকে বললো না কেন? সত্যি করে বলো তো, কয়জনের সাথে তুমি রিলেশন কন্টিনিউ করেছো? ততক্ষণে জুইও সায় দিয়ে জবাব দেয়, এই মিয়া, সত্যি কর, আমাদের চেনেন না? 2 মাস আগেই না ব্রেকআপ হলো, এখনই ভুলে গেলেন? অতপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, আপু বুঝেন, তবে আজ বেকআপ হলে আপনাকেও কাল চিনবে না। রিমি কাঁদো কাঁদো হয়ে বলে, এভাবে ভুলে যেতে পারলে আমাকে হয়তো একটু প্যারা দিতাম, তাই বলে যোগাযোগ বন্ধ করে সব শেষ করে দিলে। এই চল আমরা চলে যাই, এই প্রতারককে আর চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না। তুষি জুই আর জেবাও ন্যাকামোর স্বরে বলে ওঠে একসাথে, হ্যাঁ প্রতারক, প্রতারক, সব ছেলে প্রতারক। ওরা চারজন গেটের কাছে এসে চুপি চুপি তাদের কাহিনী দেখতে লাগলো। ওরা যেতেই ছেলেটি তুষিদের উদ্দেশ্যে চিল্লিয়ে বলে, ফাজিল মেয়ে, আমার নাম জানো? আরেকবার সামনে পেলে আছাড় মারবো। যদি আজ বেকআপ হয় খারাপ হয়ে যাবে, সবগুলোর বাসায় বিষাদ দিয়ে আসবো। এবার মেয়েটি অঝরে কেঁদে ছেলেকে গালে থাপ্পড় মারল। এত বোঝানোর পরও যখন বুঝলো না মেয়েটি, রাগে ছেলেটি জোরে তার চুল টেনে বলল, যা বেকআপ। যে আমার কথা বিশ্বাস না করে বাইরের লোকের কথা বিলিভ করে তাকে আমি ভালোবাসি না। আর হ্যাঁ, আমার 10টা জিএফ। শান্তি, এবার তোর মতো 3rd ক্লাস মেয়েকে যেন আমার চোখের সামনে আর যেন না দেখি, নয়তো ভালো হবে না। তার মানে মেয়েটির কথা সত্যি? আমিও ব্রেকআপ করলাম প্লে বয়ের সাথে? আমি ছি। এই বলে দ্রুত মেয়েটি চলে যায়। শেষে ছেলেটিও তাকে মানানোর জন্য পিছু পিছু ছুটলেও কোনো কাজ হয় না। মেয়েটিও নাচর বান্দা, যা বলেছে তাই। রেগে রিকশায় উঠতেই ছেলেটিও ধপ করে উঠে পড়ে। এসব কাণ্ড দেখে তুষি, রিমি ওরাও হাসতে হাসতে শেষ। চারজন হাসছে আর রাস্তায় একজন আরেকজনের পিঠে কিল দিচ্ছে। এভাবে ফাজলামিতে মাঝে মাঝেই সারা বিকেল পুরো শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় তারা। টিএসসিতে 5 বন্ধুর চায়ের কাপের আড্ডায় চারপাশ অদ্ভুত এক শান্তি বিরাজ করে। কখনো গলা ছেড়ে গানে সবাই একসাথে তাল মেলায়, কখনো বা এক প্রেমিক তার প্রেমিকার মায়াবী মুখের দিকে নিমেষেই পলকহীনভাবে তাকিয়ে থাকে। তখন অন্য বন্ধুরা তাকে দেখে দাঁত কেলিয়ে হু হু করে হাসে। এভাবে সময় যাচ্ছে বেশ। রাফসার মিরাজও প্রেম জমে ক্ষীর। প্রতি রাতেই হাজার বাক্য আদান প্রদান করে তারা। একজনের কষ্টে অন্যজন ব্যথিত হয়, কখনো বা ভবিষ্যতের কথা ভেবে নীরবতা পালন করে চুপ হয়ে থাকে। পরিবার সমাজকে মানাতে অনেক স্ট্রাগল করতে হবে মিরাজের।
এসবেও আজকাল জাইসা আর তুষার পঙ্কজ অবরত মজা লোটে। ঠাট্টা ছলে পঙ্কজ কখনো বলে ওঠে, বন্ধু মহলের প্রেম করিস না ভাই, এই দিলের মাঝখানে লাগে, খণ্ড বিখণ্ড হয়ে যায় হৃৎপিণ্ড। মিরাজের থেকে কিছু শিখতেও তো পারিস, ভবিষ্যতে কাজে দিতে পারে। কথাটি বলে তুষার মিরাজের কোলে ধপ করে শুতেই মিরাজ লাফিয়ে ওঠে, হাত দিয়ে কোল ছাড়তে ছাড়তে জবাব দেয়, সি তুষার, জানিস না এই কুল শুধু রাফসার জন্য, অন্য কোনো প্রাণীর অধিকার নেই এই কুলে স্পর্শ করার, আর তুই ডিরেক্ট শুয়ে পড়লে। ভাই আজকাল মুখ দিয়ে তোর এসবও বের হয়? যা, আমি তোর বউয়ের কোলেই শুভ এখন। রাফসা, আয় আয়, তোর কোলে শুই। এই খবরদার ওরে স্পর্শ করবি না, সে একান্তই মেরাজের। বন্ধুদের খাপছাড়া কথা ভাষ্যে রাফসা লজ্জায় জায়সার ওড়নায় ঢং করে মুখ লুকায়। তখন কনুই দিয়ে জায়সা গুঁতো মেরে বলে, যা এখান থেকে, ঢং দেখলে বাঁচি না। এরপর সবার দিকে সে এক পলক তাকিয়ে পঙ্কজকে বলে, দোস্ত, ওদের সবার জীবনে মানুষ আছে, শুধু তুই আমি বাদে। এত ক্যাবলদের ভিড়ে আয় আমরা এই দুনিয়া থেকে চলে যাই। যাইসা কাইসা তুই আমার এ ফাইসাইয়া লইয়া যাইবি বরিশাইল্লা, যাইতাম না তোর লগে। জায়সা মুখ ফুলিয়ে উঠে অন্যদিকে তাকিয়ে থাকে। তুষার মিরাজ চোখ চাওয়াচাই করে উচ্চস্বরে বলেন, তোরা দুয়ে মিলে হয়ে যা এক, আমরা বন্ধু মিলে বিয়েতে দিব ড্যান্স। কি বলিস পঙ্কজ, জম্পেশ হবে না? যা, ওই শালির ভালোবাসার ভাব বুঝলে তো আমার বউ হবে ফকফকা সুন্দরী। জাইসাও তো আগুন সুন্দরী। না হইতো না, ওর থেকে আরও ফকফকা। তুষার রেগে লাথি মেরে ফেলে দেয় ঘাসের মাঝে পঙ্কজকে। অশ্রাব্য ভাষায় গালি দিয়ে উচ্চস্বরে বলে, তোর শেষে রানুমণ্ডল জুটব কপালে, মিলাই নিস শালা। রাফসাও তাল মিলিয়ে লাজুক হেসে মিরাজের হাতে হাত রেখে কাঁধে মাথা দেয়। এসব ভালোবাসা দেখে তুষার পঙ্কজ অসহায় হয়ে অনবরত কপাল চাপড়ে বসে থাকে। কষ্টে দুই বন্ধুর বুক ফেটে খরা হয়ে যায়। দুজনের ভাব দেখে মিরাজ রাফসাকে টেনে পাশে বসিয়ে কপালে চুমু খায়। এসব কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে মিরাজ আর রাফসাকে মারতে যায় পঙ্কজ। জায়সাও মুখ ফুলিয়ে বসে থাকতে না পেরে ওদের সাথে সারা মাঠে দৌড়াদৌড়ি করে। যখন এক একজন হাঁপিয়ে যায়, পাঁচজনেরই ফিক করে হেসে গড়াগড়ি খায় মাঠের সবুজ ঘাসে। এক পরন্ত বিকেল, তুষিদের বাসায় নূরজাহানের আগমন ঘটে। এভাবে হুট করে ভাবিকে আসতে দেখে আমেনা বেগম ভারী অবাক হয়ে যায়। সকালে না ফোনে কথা হলো, তখন তো একবারও বলল না আসবে। সবসময় বেরোনোর আগে কল করে জানায়। আমেনা বেগমের মনের মাঝে নানান কথা ঘুরপাক খায়। তার মধ্যে নূরজাহানের মুখে এক বিন্দুও হাসির ছড়া নেই। ভয়ে তার হাত কাঁপতে নূরজাহান বাসায় এসেই বলে, তুষি কোথায়? আমেনা বেগম দৌড়ে এসে সবাইকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে তুষিও ঘটনা বোঝার জন্য দাঁড়িয়ে ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে। কি এমন হলো মামি এখানে এই অবেলায়? আমেনা বেগম নূরজাহানের পাশে বসে মনের করে উকি দেওয়া কথাটাই বলে ফেলে, ভাবি, ভাইজানের শরীর কেমন? তুষি কি কিছু আকাম করেছে? ভাইজানের কিছু হয় নাই তো? নূরজাহান কোনো জবাব না দিয়ে একধানে পাথরের মতো বসে থাকে। তুষি সহ সবাই অবাক হয়। যে মানুষটা অবরত বকবক করে তার আজ কি হলো? শেষে আমেনা বেগম পুনরায় বলে ওঠে, ভাবি জবাব দাও না কেন? সকালে না বললা সব ঠিক আছে, এই সময়ের মাঝে আবার কি হলো? ও ভাবি কথা বলো, চিন্তায় আমার মাথা ব্যথা হচ্ছে। তুষারের বাবা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমেনা বেগমের কথার পিঠে জবাব দিয়েই পুনরায় প্রশ্ন করে নূরজাহান, কখন আসবে? কে তানহার বাবা? হ্যাঁ। আমেনা বেগম এক পলক তার দিকে চেয়ে বলল, রাত 9টার পর। ঠিক আছে, তোমার ভাই যেন সন্ধ্যার পর চলে আসবে। চলো এক কাপ চা দাও আমাকে। আমেনা বেগম নূরজাহানের পাশে বসে আলতো করে তার হাত নিজের মুঠোয় নিলেন। এরপর নরম স্বরে জিজ্ঞেস করল, ভাবি সত্যি করে বলো কি হয়েছে? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নূরজাহান হেসে এক পলক তুষির দিকে তাকিয়ে জবাব দেয়, কিছু হয়নি, আমার রত্ন বুঝে নিতে এসেছি। এতদিন তোমাদের কাছে আমানত রেখেছিলাম, মেয়াদ ফুরিয়ে এসেছে, তাই নিয়ে যাব। তুষি রিমি ঠোঁট উল্টে এসব কাণ্ড কারখানা দেখছে। আমেনা বেগম কথার মানে না বুঝে বলল, ভাবি এত পেঁচিয়ে কথা বলো কেন? সোজা করে বলো দেখি। চা চেয়েছি কখন, দিবি নাকি চলে যাব? তুষির পরীক্ষা শেষে তুই সবাইকে নিয়ে আমাদের বাসায় নাকি যাস? এই তোর যাওয়া? মায়ের আগেই তুষি উত্তর তাই এবার। মামি কতদিন ঘ্যান ঘ্যান করলাম আম্মুর পিছে, তাও গেল না।
আব্বুর সময় নাই দেখে উনিও যাবে না। একেবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। হয়েছে বকবকানি, আসো ভাবি, চা নাস্তা খাও। তুষার আসবে কবে? আমেনা বেগম কিচেনের দিকে যেতে যেতে কথাটি বলেন। নূরজাহান উঠে উত্তর দেয়, এবার আসবেই খুব শীঘ্রই। সন্ধ্যায় সবাই একসাথে চা নাস্তা করে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। সারা মুখ থমথমে ভঙ্গিমায় আজাদ হোসেনের বাসায় এসে মুখ ফুলিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। আমেনা বেগম ভাইকে শত জিজ্ঞেস করলেও কোনো আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হয়ে রুমে চলে যায়। কিছু সময় পর সবার সাথে সময় কাটিয়ে নূরজাহান রুমে আসে আজাদ হোসেনের সাথে কথা বলতে। এসে দেখতে পায় মুখটা গম্ভীর হয়ে শুয়ে আছে। নূরজাহান মনে মনে বুড়ো বলে মুখ বাঁকালো। দরজা চাপিয়ে বড় বড় পা ফেলে সেও আজাদ হোসেনের পাশে শুয়ে পড়ল, মাথায় হাত বুলিয়ে দিয়ে। তারপর, আসার পর থেকে দেখছি শুয়ে আছো, ননদিনী কি ভাবছো বলো তো? রাগ করেছো? নূর, মাথা খারাপ করো না, একা থাকতে দাও। মুহূর্তেই ফুঁসে ওঠে নূরজাহান। রেগে দুই পা আজাদ হোসেনের পায়ের ওপর তুলে দেয়। চোখ গরম করে তিরিক্ষি মেজাজে বলে, আমি মাথা খারাপ করি? অনেক আগে তোমার কথা তো শুনলে। আজ এভাবে আসতে হতো না। কতবার বলেছি কথা বল ভাইয়ের সাথে, বলনি। তাই এবার আমি নিজে এসেছি। আমার মা আজ আছে কাল নেই, তারও তো ইচ্ছে করে নাতবো নিয়ে ঠাট্টা করতে, সময় কাটাতে। আজাদ চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে নূরের পা সরিয়ে উঠে বসেন। চোখের চশমাটা ঠিক করে বলে, ধরে নাও আতিক ভাই না করলো, তখন কি করবে? প্ল্যান বি আমি ঠিক করে রেখেছি, শুনবে? বইয়ের ছেলে মানুষিতে ফুস করে নিঃশ্বাস ফেলে আজাদ হোসেন জবাব দেয়, বলো শুনি। মাথায় তো কুটনি বুদ্ধি ছাড়া আর কিছুই ঘোরে না। রেগে কটমট করে নূরজাহান তার দিকে তাকায়। গমগমে গলায় বলে, এই কুটনি তোমার মতো বুড়ো লোকের সাথে সংসার করে, এটা ভুলে যাও কেন? একদিন বাপের বাড়ি চলে গেলে না খেয়ে মরতে হবে। তোমার এই সংসারের জন্য পড়াশোনা, শখ, আহ্লাদ সব কিছু ত্যাগ করেছি আমি। এখন আমাকে এই কথা শোনাচ্ছ? ঝগড়া হলে এসব বলা চলবেই নূরের। তাই বিছানা থেকে আলতো পায়ে নেমে হতাশার শ্বাস ফেলল আজাদ হোসেন। নূরের দিকে তাকাতে দেখতে পায় মুখ ফুলিয়ে বসে আছে। এখন কিছু বললেই এক গাদা কথা শুনিয়ে দেবে তাকে। তাই হাত টেনে বলল, এগুলো তো সব নিজের জন্যই করেছো। তোমার ছেলে, সংসার, সব কিছুর মালিক তুমি। আমার ছোট ঘরটাকে নিজ হাতে সামলিয়েছ। লেখাপড়া হয়তো বাদ গিয়েছে, কিন্তু পাক্কা গিন্নি হতে তো পেরেছো। বিয়ের দিনই তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছিলাম আমি। রাতে তোমার চুলে মুখ না ডোবালে ঘুম আসতো না। ছোট গোলুগাল মুখের সেই মিষ্টি হাসি, সবই আগে যেমন ভালোবাসতাম এখনও তেমনই বাসি নূর। পুরো তুমিটাই যে আমার। এগুলো কি এই বুড়োর সাথে সংসার করার জন্য যথেষ্ট নয়? 100 ডিগ্রি রাগ মুহূর্তেই টুপ করে নিভে গেল সব। নূরজাহান নরম হাতে মৃদু ধাক্কা দিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, ঢঙের শেষ নেই। বিয়ের পর মনে নেই 1 মাস ট্রেনিংয়ের জন্য সিলেট গিয়েছিলাম বলে এই বুড়োর জন্য কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়েছিলে। একটু জ্বর আসলেই শাশুড়িকে জরুরি তলবে বাসায় হাজির করতে। সব তো বুড়োর জন্যই। নূর যেন লজ্জা পেল। বিয়ের পরের সময়গুলো অচিরেই চোখে ভেসে ঘুরপাক খাচ্ছে। এই মানুষটাকে এক বিন্দু দূরে রাখতে ইচ্ছে করতো না। বাপের বাড়ি গেলেও 2 দিনের বেশি মন টেকেনি। সব যে এই লোকটার ভালোবাসার কামাল। ভালোবেসে ডুবিয়ে রেখেছে সবসময়। মুচকে এসে বলল, এবার তাহলে আমার খুশির জন্য ছেলের ব্যবস্থা করো। করব, কিন্তু তোমার প্ল্যান বি বললে না তো? নূরজাহান খুশিতে গদগদ হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আজাদ হোসেনের হাত ধরে বলে, রাজি হলে ভালো, না হলে তুষারকে বলবো যা আব্বা তুষিকে তুলে নিয়ে আয়। আমার ছেলে হয়ে এই কাজ করতে না পারলে তোর জীবনে বৃথা। বউর কথা সারা জীবনের জন্য ভুলে যা। তুষি আসতে না চাইলে হাত পা বেঁধে নিয়ে আসবি। কথাটি বলে কুনুয়ে গুঁতো দিয়ে নূরজাহান আবার বলে, কেমন প্ল্যান, ভালো না? আজাদ হোসেন তাজ্জব বলে যায় এমন কথা শুনে। কপাল কুঁচকে বলে, তুমি এত লাফাচ্ছ কেন বলো তো? তুষারের নিজেরই তো কোনো খবর নাই। আগে বরং তুষারের মত নাও। ছেলের মনে কি চলে কখনো বোঝার চেষ্টা করেছো? আমি বুঝি। তুষারের মন তো সর্বক্ষণ এই বাসাতেই থাকে। তুষার 2 পায়ে রাজি। এত টেনশনে ছেলেটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। না বাবা, এবার আমি বসে থাকবো না। উত্তর দিয়ে নূরজাহান হনহন করে চলে যায় বাইরে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে ধপ করে বিছানায় বসে পড়ে। এত বুদ্ধি নিয়ে নূর ঘুরে বেড়ায় কিভাবে, এটাই চিন্তা করতে থাকে শুয়ে শুয়ে। এ যেন প্রবাদের মতো হলো। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির খুব নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে থাকেন আজাদ হোসেন। রেনি হেলে দুলে তুষি রুমে এসে দেখতে পায় পায়ের ওপর পা তুলে ফোন টিপছে। বিছানায় বসে ওর দিকে প্রশ্ন ছোটে রিমি।
মামির ব্যাপারটা সুবিধার ঠেকছে না আমার কাছে। ফোনে এতটাই মগ্ন যে রিমির কথা তার কানেই পৌঁছায়নি। সে আপন মনে চ্যাটিং করছে আর মুসকে মুসকে হাসছে। তুষিকে কিছু বলতে না দেখে বাহুতে মৃদু ধাক্কা দিয়ে আবার বলে ওঠে, এই কি বলছিস শুনিস না? কোন মাতালের সাথে কথা বলছিস? হঠাৎ আক্রমণে তুষি আতকে ওঠে। মারছিস কেন? শুনছি আমি, বল তুই। তৎক্ষণাৎ ঠোঁট বাঁকিয়ে হেসে রিমিকে বলে, জানিস কাকে মাতাল বললি? বলে দেই। কখনো দেখেছিস ভালো মানুষকে কেউ পাগল বলে? এই তুষার কাছে আনছে, আমি তুষার ভাইয়ের সাথেই কথা বলছি। তুষির কথা শেষ হতেই রিমি চোখ বড় বড় করে বিস্মিত হয়ে বলে, তুষার ভাই? আজকাল তুই মেসেজও করিস? কাল রাত 3টার সময়ও আমাকে জ্বালিয়েছে, তাই গালি দিয়ে উচিত শিক্ষা দিলাম। এবার বল কেন এসেছিস? মামা মামি কেন এসেছে? আমার সিক্স সেন্স বলছে বড়সড় কোনো ব্যাপার আছে। বোনের বাড়ি আসতে পারে না? বলদ, বুঝবি না তুই। একটু পরেই দেখা যাবে কাহিনী কি। থাক, ঘুমা। রুমে যাওয়ায় রিমি বিছানা থেকে উঠতেই তুষি বলে, এই শোন, জান্নাত আপু কোথায়? আপুকে বলিস তানহা আপু কল দিতে বলেছে। পেছন ঘুরে রিমি আচ্ছা বলে বাইরে বেরিয়ে জান্নাতকে খবর দিতে গেল। আধ ঘন্টা বাদেই আমিনা বেগম সবাইকে খাওয়ার জন্য ডেকে রুমে চলে যায়। তখন আতিকুর রহমান মাত্রই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় আরাম করছে। দ্রুত পায়ে হেঁটে সামনে দাঁড়িয়ে বলেন, খেতে আসেন ভাইজান। আর ভাবি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ যাচ্ছি, খাবার রেডি করো। আমিনা বেগম ডাইনিং টেবিলে গিয়েই দেখতে পায় নাজমা একাই সব রেডি করে ফেলেছে। মৃদু হেসে তিনি বলেন, তুই একা একা করতে গেলি কেন? তুমি তো সবসময় আগে আগে করে ফেলো, আমাকে কখনো কাজ করতে দাও? সবাই বলে যা নাকি হিংসুটে হয়, মিলে থাকতে পারে না। অথচ তোমাকে দেখো, আমাকে সব সময় নিজের বোনের মতো শাসন করেছো, ভালোবেসে নিজ হাতে সব শিখিয়ে নিয়েছো। আমিনা বেগম তাকে জড়িয়ে ধরে অধর বাঁকিয়ে হেসে ওঠে। পরক্ষণে মেয়েকে রাগ দেখিয়ে বলে, তুই আমাকে যা ভাবতে পারিস, কিন্তু প্রথম দিন থেকেই ছোট বোনই ভেবেছি। ছোটবেলায় বড্ড ইচ্ছে ছিল আমার বোন থাকবে, কিন্তু হলো না। এ বাসায় আসার পর যখন আলতাফ বিয়ে করলো, তখন থেকেই তুই আমার বোন। নাজমা বেগমের খুশিতে কান্না চলে আসে। বিয়ের সময় মনের মাঝে কত কথা উকে দিত, যা ভালো হবে তো, মিলে থাকবে নাকি ঝগড়া করবে। এখনকার সময়ে জায়ের জন্যই আলাদা হয়ে যায় শত শত যৌথ পরিবার, সবসময় তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। অথচ আমিনা বেগম সেই প্রথম থেকেই খুশি মনে সব করেছে। কখনো দেরিতে সকালে না উঠলে মুখ কালো করেনি, বরং নিজেই আগে আগে সব রান্না বাসার কাজ সেরে বসে থেকেছে। মাছের মাথাও 4 মেয়েকে সমানভাবে ভাগ করে দেন। এসব দেখে নাজমাও নিজের মেয়ের মতোই তুষি তানহাকে দেখে। বাপের বাড়ি বছরে একবার গেলেও এই মানুষটার জন্যই নাজমার মন ভীষণ পড়ে। সবাই রাতের খাবার খেয়ে যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিল, আমিনা বেগমও সব গুছিয়ে মাত্রই রুমে এসে বসেছে। তখনই নূরজাহান এবং আজাদ হোসেনের আগমন ঘটে। রুমে এসেই ভুবন ভুলানো এক হাসি হাসে নূর। আতিকুর রহমান প্রতিদিন খাওয়ার পর হাঁটাহাঁটি করে। তাদের দেখে পা থেমে গেল। আজাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। আজাদ কি দৌড়ে তলবে বিকালে আমাকে কল করেছিল? আজাদ হোসেন সোফায় বসে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে কথা বলার জন্য মুখ খুলতেই নূরজাহান জবাব দেয়, বিয়ের পর থেকেই আপনাকে আমি বড় ভাই হিসাবে মানি। বাপের বাড়ি যতবার না যাই, এই বাসাতেই মন চাইলে হুটহাট আসি। আরও যেন আমাদের মাঝে মজবুত সম্পর্ক হয়, এই কথাই বলতে এসেছি। আতিকুর রহমান ভরকে যায় এহেন কথাই। থমথমে গলায় বলে, চুপ, কি বলছো? পরিস্থিতি সামাল দিতে আজাদ হোসেন খুব দৃঢ়তার সঙ্গে বলে ওঠে, আতিক ভাই, আমি বুঝিয়ে বলি। ধরুন আপনার কাছে খুব দামি একটা রত্ন আছে, কোনো একদিন তা অন্য কাউকে দিয়ে দিতে হবে। এখন সেই রত্ন কেউ যদি নিতে আসে, আপনি কি করবেন? শর্ত কিন্তু একদিন আগে বা পরে দিতেই হবে। দিতে হবেই? হ্যাঁ ভাই। আতিকুর রহমান খুব মনোযোগে কথাটি ভেবেই পট করে জবাব দেয়, তাহলে দিয়ে দেব, যেহেতু রাখা যাবে না। নূরজাহানের খুশিতে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। আজাদ হোসেনের দিকে তাকিয়ে বোঝায়, একদম ফাটিয়ে দিয়েছ। এতক্ষণ চুপ থেকে আমিনা বেগম বলেন, আজ তোরা দুজন মিলে শুরু করেছো। আজাদ হোসেন এবার এগিয়ে এসে আতিকুর রহমানের হাত ধরে মৃদুস্বরে শুধায়, ভাই, তোমার সেই রত্নই এবার আমাকে দিয়ে দাও। তুষিকে আমার বাঁদর ছেলেটার গলায় ঝুলিয়ে একটু স্বস্তি পেতে চাই। ছেলেটা বেকার হতে পারে, কিন্তু ছোটবেলা দেখে দেখছো। তাছাড়া
আমার মা মারা যাওয়ার আগে বলে গেছে দুজনের বিয়ে দিতে, মানুষটার কথা আশা করে রাখবে। ছোট মেয়ের বিয়ের কথা এত জলদি কখনো তিনি ভাবেননি। হুট করে আজাদের কথায় তাজ্জব বনে যায় সে। মুখ থেকে কোনো রকম কথা বের হচ্ছে না। এক ঝটকায় হাট ছেড়ে উঠে দাঁড়ায়। সারা শরীর মৃদু কাঁপছে। না, এত তাড়াতাড়ি কখনো বিয়ে দেওয়া যায় না। তুষির বুদ্ধিও হাঁটুর সমান। একদিকে তুষারের চাকরি নেই, আরেকদিকে মরার আগে শাশুড়ি মায়ের কথা রক্ষা। এ যেন মধ্যসাগরে পড়ে যাচ্ছে আতিকুর রহমান। ভাবতে হবে, এর জন্য সময় দরকার। আজাদ হোসেন তার থেকে প্রত্যাশামূলক উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চোখ বন্ধ করে বড় দম নিয়ে আতিকুর রহমান বলেন, এসবে অনেক সময়ের ব্যাপার, এভাবে হুটহাট বলা যায় না। মুহূর্তেই রুম ত্যাগ করেন তিনি। আমির রকম ভাইয়ের মলিন মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। আতিকুরের কথায় নূরজাহানের মুখটাও ছোট হয়ে গেছে। কত আশা নিয়ে এসেছিল, এভাবে মাটি করলো সব। মুখ কালো করে নিস্তুপ হয়ে থম ধরে বসে রইল নূরজাহান। আজাদ হোসেনের মুখেও যেন ভাষা হারিয়ে গেছে। হুট করেই বিয়ের কথা তুললে কেন? আমাকে বুঝিয়ে বলো। ওনাকে রাজি করাবো, সমস্যা নেই। নূরজাহান গলা ধরা কণ্ঠে জবাব দেয়, দুজন যখন ভালোবাসে তাই আমরা ভেবেছি 4 হাত এক করে দেই, কিন্তু আমারই ভুল বেশি, আশা করে ফেলেছি। ভাবি, চিন্তা করো না, উনি সময় নিচ্ছে ভেবে দেখার জন্য। এখন যাও, ঘুমাও, দেখছি আমি। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। কে জানে কি সিদ্ধান্ত নেবেন তিনি। নূরজাহান মন খারাপ করায় আশ্বাস দেন আমিনা, ভাবি, মায়ের কথা মনে নেই ভাবছো? অবশ্য আছে। যদি উনি রাজি না হয়, আমি নিজে দাঁড়িয়ে বিয়ে পড়াবো। মরা মায়ের কথা কিভাবে ফেলেন আমিও দেখে নিব। ছেলে মেয়ে দুটো বড় হয়েছে, তাই ভাবছিলাম ভুলবশত কিছু না হোক, তার আগে বিয়ে পড়িয়ে রাখি। তুষি এই বাসায় থাকলেও সমস্যা নেই আমার, শুধু বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন অন্যদিনই। আমিনা বেগম ভরসা দিলেন যেভাবে হোক রাজি করিয়ে ছাড়বে। শেষে নূরজাহানও হতাশ হয়ে রুমে চলে যায়। বাসার সবাই তখন গভীর ঘুম। সেই সময় আতিকুর রহমান রুমে আসেন। লাইট অফ করে শুয়ে পড়তেই আমিনা বেগম পাশ ফিরে আদুরে স্বরে বলে, কিছু ভেবেছেন? না। এখনো ঘুমাওনি? ঘুমাই কি করে? আমার মায়ের কথা রক্ষা না হলে ভালো হবে না। এতদিন চুপ ছিলাম। আপনি রাজি হলে কি হয় বলুন তো? একটি কারণ বলেন। আতিকুর রহমান গম্ভীর স্বরে জবাব দেন, কারণ নেই কেন? তবে আমার ভাই ভাবির মতো শ্বশুর শাশুড়ি কোথাও পাবেন আপনি? নিজের মানুষের কাছে মেয়ে দিতে কে না চায়? সামনে থাকবে, যখন তখন চলে আসবে। আর আমার তুষার কি খুব খারাপ? আপনার মেয়েই বরং ওর যোগ্য নয়। সারা দিন উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়। না আছে ভালো পড়াশোনা, না আছে ব্রেন, অথচ তুষার সব দিক থেকেই সেরা। ওরাও ছোটবেলা থেকেই যেন এনেছে বড় হলে দুজনের বিয়ে হবে, পরে অন্য কোথাও বিয়ে দিলে ওরা মানবে? পুরো পরিবার তাই জানে। তবে এখন মুখে কুলুপ এঁটে রাখার মানে কি, এটাই বুঝতে পারছি না। চুপ করো আমিনা, কে বলছে আমি রাজি না? মুহূর্তেই আমিনা মাঝের দূরত্ব ঘুচিয়ে গলা জড়িয়ে ধরে বলে, সত্যি রাজি আপনি? হ্যাঁ, কোনো সন্দেহ? বিরাট সন্দেহ। এখন ভাইজানকে কিছু বলবেন না কেন? মেয়ে আমার ছোট, সংসারেও সব বোঝে না। কখনো চিন্তা করিনি এই সময় বিয়ে দেব। হুট করে এমন কথাই আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। সমস্যা নেই তো, বিয়ে পড়িয়ে জান্নাতের মতো এখানেই থাকবে। বিয়ের পর দূরত্ব হওয়া ভালো নয় আমিনা। জান্নাত 1 মাস পরে চলে যাবে। তুষিকে যদি বিয়ে দিতে হয় তবে অনুষ্ঠান করে একবারে পাঠিয়ে দেব, কিন্তু আমার শর্ত আছে। আমিনা বেগম আতকে ওঠে, আবার কিসের শর্ত? আপনি সহজ হতে পারেন না? আতিকুর রহমান চোখ লাল করে গম্ভীর স্বরে বলে, তুষার যদি নিজের সাথে তুষিকে ঢাকা নিয়ে কলেজে পড়ায় তবে আমি রাজি। কোনোভাবে আলাদা রাখা যাবে না। যেখানে যাবে তুষিও যাবে, ভাগাভাগি করে দুজনে মিলেমিশে থাকবে। তুষার ভর্তা ভাত খেয়ে থাকতে পারলে তুষিকেও মানিয়ে নিতে হবে, তবেই না হয় সংসার হবে। তার চিন্তাভাবনা দেখে আমিনা বেগম প্রশান্তির শ্বাস নিয়ে জড়িয়ে ধরে আতিকুর রহমানকে। মেয়ের বিদায় যেন চোখে ভেসে আসছে তার। ডোকরে কেঁদে ওঠে তখনই। আতিকুর রহমান মাথায় হাত বুলিয়ে আগলে নেয় তাকে। দুজনে নিঃশ্বাস ফেলে নীরবে মেয়ে দুটোর জন্য চোখের পানি ফেলেন। পরের দিন সকালে আতিকুর রহমান নিজেই সব কিছু বুঝিয়ে বলেন আজাদ হোসেনকে। সোজা সাপটা তার সত্যের কথা বলে এক বাক্যে রাজি হয়ে যায় তারা। ওরাও চায় দুজনের মাঝে 1 কিঞ্চিত পরিমাণও দূরত্ব যেন না হয়।
দূরত্ব যেমন ভালোবাসা বাড়ায় তেমনি বিচ্ছেদ বিবাদও ঘটায়। পাকা 2 ঘন্টা নিজেদের মধ্যে পরামর্শ করে 4 জন তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল। তুষারসহ কাউকেই এসবের কিচ্ছু জানানো হলো না। তারা বড়রাই বিয়ের ডেট ফাইনাল করলো তুষারের টেস্ট পরীক্ষার পর। আপাতত এই কয়দিন তুষারের রুমটা নূরজাহান নিজ হাতে সাজাবেন। মেয়ের বাবা মায়েরও একটা প্রস্তুতি আছে। টেস্ট পরীক্ষা শেষ হতে হতে আরও 1 মাস চলে যাবে। তখন তুষিরও বন্ধ, তুষারেরও প্যারা নেই। রিমি জান্নাতও ফ্রি। সবকিছু বিবেচনা করে আলোচনার শেষ দিলেন আতিকুর রহমান। এরপর রেডি হয়ে অফিসে চলে যায় তিনি। আজাদ হোসেনও লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে অফিসে যায়। যাওয়ার আগে অবশ্য নূরজাহানকে বলে গেছেন বিকেলে চলে আসতে। 1 রাতের মধ্যে এত তাড়াতাড়ি মেনে নেবে ভাবতেই পারেনি নূরজাহান। যখন থেকে রাজি হয়ে সব কিছু বলল তখন থেকে তার খুশি দেখে কে। আমিনাকে ধরে উচ্চস্বরে বলে, ননদিনী থেকে বেআইন হতে চলেছি। হ্যাঁ ভাবি, এবার থেকে ভালো শাশুড়ি হওয়ার প্রস্তুতি নাও। কেন কেন তুমি আমাকে শাশুড়ি হতে বলো ননদিনী? তবে বেশ, তুষিকে আমি আচ্ছা মতো কাজ করে ছাড়বো ভেবেছিলাম, মেয়ে হিসেবে ঘরে তুলবো, তাতেও তোমার ভালো লাগলো না। এরকম হেসে উঠে তার কথাই। তুমি পারো ভাবি, ভাইজান কপাল করে এমন বউ পেয়েছে, তুষিও কপাল করে এমন শাশুড়ি পাচ্ছে। কথা বলে দুজন হেসে উঠে একসাথে। আপাতত তারা 4 জনই এ ব্যাপারে জানে। নাজমা সহ কোনো মেয়েকেই এসব কথা বলা যায়নি, এমনকি তুষারকেও না। তারা ভেবেছে সবাইকে হুট করে তাক লাগিয়ে দেবে। বিয়ের 1 দিন আগে বলবে, চলো তোমাদের কাল বিয়ে, দুজনে এক হয়ে আমাদের উদ্ধার করো। এসব ভাবতে নূরজাহানের বেশ লাগছে। তাদের মুখের অবস্থা কী হবে এখন থেকে কল্পনা করছেন তিনি। তুষার খুশিতে আত্মহারা হয়ে কি করবে ভেবেই হেসে দিলেন তিনি। বিকেলে তুষিকে ইচ্ছে মতো আদর করে নূরজাহান চলে গেল। যাওয়ার আগে অবশ্য কানে কানে বলেছে, এবার 1 মাস খেয়ে দিয়ে একটু মোটা হো দেখি। অলরেডি 49 কেজি, আর কত মোটা হতে বলো? আরও গুলুমুলু হওয়া চাই। তুষিকে ধরে কপালে চুমু দিয়ে সিএনজি উঠে বিদায় জানায়। সন্ধ্যার পর জান্নাত, রিমি আর তুষি আড্ডা দিচ্ছিল। তখন আহিরের কল আসায় একটু সাইডে যায় সে। অসময়ে ফোন আসায় কপাল কুচকে ফোন কানে নিতেই ওপাশ থেকে বলে, গেটে কাছে আসো, দাঁড়িয়ে আছি। মানে কালকের আগের দিনই না গেলে আম্মা কি ভাববে বলো তো? যা বাবার ভাবুক, আমারও ভাল লাগে না বউকে ছাড়া ঘুমাতে। বিছানা থেকে শুরু করে পুরো রুম তোমার শূন্যতায় খাকা করে। জান্নাত বেলকুনি থেকে উকি দিয়ে দেখতে পায় আসলে ঘেমে জবজব শরীর নিয়ে দাঁড়িয়ে আছে আহির। জান্নাত চোখ লাল করে জবাব দেয়, সভ্য, কালকেই চলে যাবে, সবার সামনে আমাকে লজ্জা পড়তে হবে। চলে যাব মানে? সব কাপড় নিয়ে এসেছি। ভাবছি তুষি রিমির বিয়ে হয়ে গেলে তোমার বাবা মাকে দেখার জন্য তো আমাকেই থাকতে হবে, তাই একবারের জন্য চলে এসেছি জান। তাদের চিন্তায় কাজেও মন বসে না আমার। জান্নাত মুহূর্তেই কল কেটে হনহন করে বেরিয়ে গেট খুলে দেয়। আহিরের সামনে দাঁড়িয়ে বলে, কালকে সকালেও তো আসতে পারতে। আহির আস্তে ধীরে জান্নাতের খুব কাছে চলে আসে। কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে দিতে বলে, সকালে এসে কি রাতে তোমাকে আদর করতে পারতাম? জান্নাত এক ঝটকায় হাত ছাড়িয়ে টেনে নিয়ে আসে ভেতরে। চুপচাপ রুমে নিয়ে দরজা বন্ধ করে বলে, ফ্রেশ হয়ে খেতে আসো। সারাদিন কি খেয়েছো না খেয়েছো? 2 দিন না খেয়ে আছি। এবার যত পারো এই অভাগাকে আদর খেতে দাও। তোমার আদরে দেহ মন দুটোই শান্ত করে দাও জান। জান্নাতের খুব নিকটে এসে বাম হাতে কোমর চেপে ধরে আহির। চুলে নাক ডুবিয়ে নেশাতুর কণ্ঠে বলে, কিসমিস জান, একটা গরম চুমু দিয়ে এই হৃদয় ঠান্ডা করো। আহিরের কথায় শিউরে ওঠে জান্নাত। তার বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে ঢোক গিলে জবাব দেয়, ফ্রেশ হওয়া আগে আমি খাবার বাড়ছি। কথাটি বলেই দরজার কাছে যেতেই আহিরের শক্ত 2 হাতে নিজের সাথে মিশিয়ে নেয়। 2 হাত কানের পেছনে নিয়ে তৃষ্ণার্ত অধরচোরা জান্নাতের উষ্ণ অধর ডুবিয়ে দেয়। সারা শরীরে তার বেহায়া হাতের স্পর্শ সর্বত্র কাঁপিয়ে তোলে জান্নাতকে। অতপর না পেরে আহিরের ঠোঁট জোরে কামড়ে ধরতেই ছেড়ে দেয় তাকে। আহির বাম হাতে নিজের ঠোঁট মুছতেই জান্নাত লজ্জায় হেসে দৌড়ে চলে যায় বাইরে। এদিকে আহির গজগজ করতে করতে বলে, আদর করার সময় যে দাঁত ডিস্টার্ব করে সেই দাঁত আমি ভেঙে দেব। বউ আমার চৈত্রের খরায় একটু বৃষ্টিও কি আসতে দিবে না? রাতের খাবার টেবিলে সবাই মনোযোগ দিয়ে খাচ্ছিল। তখনই আতিকুর রহমান প্রশ্ন করে আহিরকে, অফিস কেমন চলে? আকস্মিক কথায় একটু বিব্রত বোধ করে আহির। প্লেটে হাত নাড়াচাড়া করে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালোই চলছে বড় আব্বু। কেউ আর কথা বাড়ায় না। চটপট খেয়ে যার যার মতো শোয়ার প্রস্তুতি নেয়। রুমে এসে রিমিও ইয়ারফোন কানে গুঁজে গান শুনছিল।
তখনই কল আসে ওর ফোনে। অপরিচিত নম্বর বিদায় ভ্রু কিঞ্চিত করে কানে নাই রিমি। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশে পিনপতন নীরবতা। কিছুক্ষণ যাওয়ার পরও কোনো রেসপন্স না আসায় আবার বলে ওঠে সে, হ্যালো, কথা বলছেন না কেন? হুম। তবুও কোনো জবাব আসে না। কয়েকবার এভাবে হ্যালো হ্যালো করার পরেও যখন উত্তর এলো না, রিমি তখন ফট করে কল কেটে দেয়। লাইট অফ করে শুয়ে পড়তেই টেক্সট আসে। কাজল কালো চোখের মেয়েকে হুট করেই আজকাল মাঝরাতে বড্ড মনে পড়ে। তাকে সামনে বসিয়ে চোখ দিয়েই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। কোনো এক বৃষ্টি ভেজা রাতে ব্যালকনির মেঝেতে বসে তার সাথে বৃষ্টি দেখতে ইচ্ছে করে। সে থাকবে আমার কোলে বসে, পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার কাঁধে ঠোঁট ছুঁয়ে রাখবো। কখনো গোধূলি লগ্নে তার সাথে শত শত মাইল হেঁটে বেড়াবো। শেওড়া পাড়ায় টঙের দোকানে আপনি যখন ধোয়া ওঠা চায়ের ঠোঁট ছুঁয়ে চুমুক দেবেন, সেই দৃশ্য আমি তৃপ্তি নিয়ে দেখব। মেয়ে, আপনি মায়া জানেন, কত সহজেই এই কঠোর হৃদয়ের মধ্যখানে জায়গা করে বসলেন। এই টকবগে যৌবন হেফাজতে রেখেছি শুধু আপনার জন্য। কোনো এক নির্জন রাতে সব ঢেলে দেব আপনার মাঝে। সে যাগ্যে লুকোচুরি খেলায় আমি খুব পারদর্শী, তবে আপনার সাথে এভাবে লুকোচুরি খেলতে বেশ লাগছে। থাকুক না জীবনে কিছু রহস্যময় মানুষ। আমি চাই সারাক্ষণ আমাকে নিয়ে ভেবে আপনার মাথা ব্যথা হোক, তীব্র মাথা ব্যথার কারণ হব। মধ্যরাতেই আমি না হয় মাথায় মলম লাগিয়ে দেব। বিড়বিড় করে মেসেজটা পড়তেই এবার সত্যি মাথা ব্যথা শুরু হলো রিমির। এটা যন্ত্রণা অচেনা মানুষটি জানার ইচ্ছে তীব্র থেকে তীব্রভাবে সমগ্র দেহে ছড়িয়ে পড়ল। নাকের ডগা থেকে চশমা বাম হাতে ঠিক করেই শুয়ে পড়ল সে। মন জুড়ে হয়তো কারোর জন্য ব্যাকুলতা কাজ করছে। আমাদের সবার ক্ষেত্রেই অজানাকে জানার এক আকাশ সমান ইচ্ছে জাগে। এভাবে হৃদয়স্পর্শী মেসেজ পাঠানোর মানে কি? সে কি জানে দিন দিন এই লোকটার ফাজলামিতে রিমি দুর্বল হয়ে যাচ্ছে? ছেলেটা খুব গুছিয়ে অল্প কয়েকদিনেই মনের মাঝে জায়গা করে নিয়েছে তার। আর কত লুকোচুরি করবে এই লোকটা? কখনই কি সামনে এসে বলবে? এই মেয়ে, আমার মতো সুদর্শন ছেলেকে কিভাবে পুরো বললেন? চোখে চশমা না পরে হুটহাট কাজল পরলেও তো পারেন। এই কোমল হাতে লাল রঙের চুড়িও মানাবে বেশ। দুপায়ে নিজ হাতে আলতো পারাবো আপনায়। কল্পনার অপসরার মতো সাজাবো, আপনার মনের গহীনে বন্দি করে রাখবো সর্বক্ষণ। মাঝরাতে ঘুম ভাঙায় তুষারের মনটা আজও বেহায়া হচ্ছে তুষির জন্য। এভাবে দূরে থাকা যায় না। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়েই কল করলো। আজ দুষ্টুমি করার ইচ্ছে নেই তার। একবার কল দেওয়ার পর যদি ধরে তবে কথা বলবে, একটুখানি নয়তো হতাশ হয়ে ঘুমিয়ে পড়বে। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হতেই ঘুমু ঘুমু স্বরে কথা ভেসে এলো। তুষার ভাই, তোমার পা দুটো কুরিয়ারে পাঠিয়ে দেবে প্লিজ? এরও কথায় ভর গেল তুষার। কান থেকে ভালো করে নম্বর দেখে জবাব দেয় তুষার। দিন দুপুরে মাথার সপ্তাহ কি ছিঁড়ে গেল? কি আবল তাবল বকছিস? আমি ঠিক আছি, তাড়াতাড়ি 2 পা পাঠানোর ব্যবস্থা করো। দেহের সব অঙ্গ রেখে পা কেন? কারণ তোমার পা দুটো ধরে মাফ চাইবো। কি এমন পাপ করেছিলাম তোমার মতো ভাই পেলাম? বিশ্বাস করো, মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করছে। মধ্যরাতেই তুষার ফিক করে হেসে দেয়। বালিশে পিঠ ঠেকিয়ে বলে, এত ঘুমিয়ে করবি কি? পরক্ষণে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলে, এই শোনা, এত ভাবো আমার জন্য, এখন ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছ। বুঝতে পেরেছি, বিয়ের পর প্রতি রাতেই জেগে জেগে আদর দিবে, তাই? দুষ্টু মেয়ে আমার, লজ্জা করে না বুঝি? ছোট মাথা এসব কিভাবে ঘুরে? তবে ঘুমাও, বিয়ের পর ঘুমাতে দিব না এক বিন্দুও। চট করে তুষির ঘুম পুরোপুরি ছুটে যায়। হুড়মুড় করে শোয়া থেকে উঠেই বলে, ছি, বাজে কথা বলো কেন? ফোন রাখো, জঙ্গলি ভূত। রাখছি। তোমার ওই উষ্ণ ঠোঁটে 100 চুমো। এবার ঘুমাও। মুহূর্তে ফোন কেটে দেয় তুষার। এসব খাপছাড়া কাণ্ডে তুষির শুকনো ঢোক গিলে চোখ কসলাতে থাকে। এগুলো কি স্বপ্ন নাকি বাস্তব? তুষার ভাইয়ের মুখে ভালো কিছু আশা করাই মস্ত বড় ভুল। ফুস করে শ্বাস নিয়ে বড় বড় দম নেয় তুষি। ঘুম যেন আপনা আপনি দূরে কোথাও পালিয়ে গেছে। এরপর গায়ের ক্যাথা জড়িয়ে মিথ্যা ঘুমানোর জন্য চোখ বন্ধ করে রাখে তুষি। মনের মধ্যে আজকাল ভয়ঙ্কর এক অসুখ অনুভব করে সে। এই অসুখ তুষার নামক বন মানুষের দুষ্টু মিষ্টি ভালোবাসার। চৈত্র মাস পেরিয়ে বৈশাখের বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। চারপাশে খাকা রোদে টেকা ভীষণ মুশকিল। রোদের তীব্রতার বাইরে বেরোলেই গলা শুকিয়ে কাঠ, সারা শরীরে ঘেমে নিয়ে একাকার। আজ মে মাসের 8 তারিখ। তুষারের পরীক্ষা শেষ, বিদায় বাসায় ফেরার তারা। সকাল থেকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে মিরাজ আর পঙ্কজের জন্য অপেক্ষা করছে। ওরাও নিজ নিজ বাসায় চলে যাবে।
পরীক্ষা শেষে ভার্সিটি প্রায় 20 দিনের ছুটি। এই ছুটির সময় না হয় পরিবারের সাথে কাটিয়ে দেওয়া যাক। রুমে বসে এক মনে ভাবছে তুষার ছোট্টবেলার নানুর বাসায় গিয়ে সব কাজিন মহল আম কাঁঠালের সময় এক হই হুল্লোড়ের মাঝে দিন পেরোতো। কে কোনটা খাবে তা নিয়ে ঝগড়া হতো বেশ। সবাই বিকেলে যখন মাঠে বসে আড্ডা দিত, ওরাও ক্রিকেট নয়তো ঘুড়ি উড়িয়ে আনাচে কানাচে ঘুরে বেড়াতো। শীতের আমেজে বার্ষিক পরীক্ষা শেষে সবাই একত্রে নানার কোলে শুয়ে রূপকথার গল্প শুনত। আহ, কি মিষ্টি সময়ই না ছিল। একবার তুষার গাছের সাথে দোল খাওয়ার সময় ধপ করে নিচে পড়ায় হাঁটুর উপর খানিকটা চিলে লাল হয়ে গিয়েছিল। আজও সেই দাগ দৃশ্যমান। মারিয়ার নাকের পানি চোখের পানি এক করে পায়ে মলম লাগাতেই ধমকে উঠেছিল তুষার। ন্যাকা কান্না থামাবি? কেঁদে বুক ভাসাচ্ছিস, মনে হচ্ছে আমি না তুই নিজেই ব্যথা পেয়েছিস। ভয়ে মিনমিনিয়ে একটি উত্তরে দিয়েছিল মারিহা। তোমার ব্যথা শরীরে লাগলেও এই যে আমার মনে লেগেছে তুষার ভাই। একদমে কথা বলেই ওই দিন রুম ত্যাগ করে মারিহা। ব্যথায় তুষারও চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় ঠিকই। ওইদিকে উচ্চস্বরে নূরজাহানের বকাও বাদ যায় না। হল রুমে এসব অতীত মনে করে তুষার চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে। কি সুন্দর ছিল ছোট্টবেলা। দাদু ঠিকই বলতেন, আগের দিন ভাগে খাই। সেই দিনের ছোট হাত পা দিয়ে দাদুর কাছে এক গাদা তুষারের নামে তুষি যখন অভিযোগ করত, দাদু শুধু মৃদু হাসতেন। সেই হাসি কাটা গায়ে নুনের ছিটার মতো লাগতো তুষির কাছে। রেগে গাল ফুলিয়ে নিজের 20 দাঁতের দংশনে তুষারের হাত কামড়ে দিত। প্রতিশোধ নিতে পারায় তার খুশি কে দেখে। ফুকলা দাঁতে খিক করে হাসত। তুষারও কম যায় না। শক্ত হাতে তুষির চুলের মুঠি ধরেই দিত জোরে টান। আমিনা আর নূরজাহান দুপাশ থেকে এসে দুজনকেই আচ্ছা মতো পিঠে কিল বসিয়ে দিত। দাদু হাসতেন আর বলতেন, আহা, আমার দুই মানিককে এভাবে মেরো না, বড় হলে ঠিক হয়ে যাবে। এভাবে চুলোচুলি করতে করতে দুজনেই বড় হলো অনেক। দাদুর মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তে আতিকুর রহমান আর আজাদ হোসেনের হাত দুটি নিজের মুঠোয় নিয়ে বললেন, আমার দুই বাবা, আমি চাই তুষারের বউ হয়ে আমার ছোট্ট নানু এই ঘরে আলো করে আসুক। বাবা, তোমরা মরার আগে আমাকে কথা দাও। ওই দিন দুজনের মাঝেই পিনপত নীরবতা ঘিরে ধরেছিল কয়েক মিনিটে। অতপর শেষ কথা ফেলতে না পেরে তুষারের দিকে তাকিয়েই আতিকুর রহমান বলেন, আম্মা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। আমার বাবা এবার মরেও শান্তি পাবো। বড় এক দীর্ঘশ্বাস ফেলে চলে যায় পরপারে। রেখে যায় কতগুলো ভালোবাসার মানুষকে। আজাদ হোসেন মায়ের এভাবে হুট করে চলে যাওয়া মেনে নিতে পারেনি। সেদিন হাউমাউ করে দুই ভাই বোন কেঁদেছিল। আমেনা বেগমও ছোট্ট তুষিকে জড়িয়ে ধরে সে কি কান্না। ছোট্ট তুষারও তখন বোঝেনি দাদু কি বলে গেল। অল্প অল্প করে যখন বড় হওয়া শুরু করলো, তখন দিব্যি বুঝলো এই তুষির মাঝেই তার শান্তি। দাদু আগেই কিভাবে মনের কথা বুঝলো, এই মেয়েকে যে আদরে রাখতে হবে, ভালোবাসতে হবে। পঙ্কজের তিক্ত ডাকে অতীতের পৃষ্ঠা থেকে ফিরে আসে তুষার। চোখ জানা মুহূর্তেই তাকে 11 বছর আগে সেই সময়টাকে নিয়ে গিয়েছিল। দুগাল বেয়ে কখন যে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। দাদু ছিল বড় আদুরে। কখনো মায়ের ভীষণ কাছে উনি আদর করে খাইয়ে দিতেন। দাদুর জন্যই তুষিকে পাওয়া। ছোট থেকেই বইয়ের নজরে দেখে এসেছে সে। স্কুল, কলেজ, ভার্সিটির শত শত মেয়ে থাকলেও একজনকেও মনে ধরেনি। উল্টো তুষারকে প্রেম বার্তা পাঠালেই ধমকে উঠত তুষার। তিক্ত কথা শুনেই মেয়েগুলোকে কাঁদিয়ে ছাড়ত। এসবের মেয়েরাও যেন আরও উইক হয়ে পড়ত তার প্রতি। ছ্যাঁচড়ার মতো ঘুরঘুর করতো সর্বক্ষণ। পঙ্কজ রুমে এসে দেখলো তুষার দুহাতে মুখ চেপে বসে আছে। কাঁধের ব্যাগ ধপ করে বিছানায় রেখে বলে, কিরে মামা, যাইবি না? মুখটি সরাতেই তাড়াহুড়ো করে চোখের পানি মুছে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তোর দাদুর কথা মনে আছে? গুরু, যখন আমি পেটে পড়ি তখনই নাকি মরে গেছে। দেখি নাই, মনে থাকবো কেমনে? কথা শেষে উঠেই তুষারকে তাড়া দেবার সময় নজর পড়ে তুষারের রক্তলাল চোখের দিকে। বন্ধুকে কাঁদতে থেকে অস্থির হয়ে যায় সে। এই শালা, কোনো সমস্যা হয়েছে? কইতেছস কেন চুল? তুষার অপ্রস্তুত হয়ে যায় ওর কথাই। জবাব না দিয়ে উঠেই চেয়ার থেকে ব্যাগ কাঁধে নিয়ে পঙ্কজের বাহুকে চাপড় মেরে বলে, কিছু হয়নি, রিল্যাক্স ব্রো। চল, মিরাজ গেটে দাঁড়িয়ে আছে, একসাথে বাসে উঠবো। হ্যাঁ, কতগুলো দিন পর বাসায় যাচ্ছি, কেমন ঈদ ঈদ ফিলিংস আসছে মনে। আসলে ভাই, পরিবার ছাড়া থাকতে কি কষ্ট যে লাগে। ছোট বোনটা 2 দিন পর পরই কল করে বলে, ভাই কবে আসবা? মনটা বিতৃষ্ণায় ছেয়ে যায় তখন। রাফসা, জাইসাকে মিরাজ গাড়িতে ঠিকঠাক উঠাই দিছে? পারলে মিরাজও চিপে বসতো রাফসার কোলে। একসাথে গলাগুলি ধরে হেসে গেটের কাছে এসেই দেখতে পায় মিরাজ দাঁড়িয়ে। অতঃপর তিনজনে ভিন্ন শহরের টিকিট কিনে উঠে যায় আপন গন্তব্যের উদ্দেশ্যে। মিরাজ থেকে নারায়ণগঞ্জ
আর পঙ্কজ কুমিল্লা। শুভ বিদায় দিয়ে তুষার নূরজাহানকে জানিয়ে দেয় সে বাসায় যাচ্ছে, তার ঘরের ছেলে নিরে ফিরছে। খুশিতে নূরজাহান বলে, হাই আব্বা, সাবধানে আসবি। বাসায় আসার পর একটা সারপ্রাইজ আছে, বলতে পারিস তোর 21 বছর জীবনের বেস্ট গিফট। আম্মা, কি মতলব বলো তো? এখন আমার ভয় হচ্ছে। তা জানি কি ভয়ানক গিফট রেডি করে রেখেছো আমার জন্য। ভয়াবহ বলতে পারিস। খুশিতে 4 দিন অজ্ঞান থাকবি। 4 দিন অজ্ঞান হলে সমস্যা, বিরাট সমস্যা। তুষার হেসে টুকটাক কথা শেষ করে কল কেটে দেয়। চোখ বন্ধ করতেই তুষির লাজুকতার ন্যায় মুখটি মুহূর্তেই ভেসে আসে। চোখ খুলে জানলার বাইরে শাঁসা করে বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয় তুষার। দমকা হয় চুলগুলো এলোমেলো তার, হাত দিয়ে পেছনে চুলগুজে মনে মনেই আওড়ায়। হ্যাঁ, টাঙ্গাইল শহর আমার নিজ শহর। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই আসছি আমি। প্রেমিকার লজ্জারাঙা মুখ প্রাণ ভরে কতদিন দেখি না এই প্রেমিক। নিজের মন শান্ত করতে হলেও আমাকে যেতে হবে তাকে দেখতে। দু চোখ ভরে মনের খোরাক মিটিয়ে দেখব তোমায় ভুবন মোহিনী। জান্নাতের পরীক্ষা শেষে কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়েছে সে। নতুন দাম্পত্য জীবন খুব আমেজেই কাটছে দুজনের। ঝগড়া, খুনসুটি আর ভালোবাসায় ছোট্ট সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। সকালে আহির অফিস যাওয়ার পর সারাদিনই শাশুড়ির সাথে সময় কাটে তার। কখনো দুজনে মিলে কাঁথা সেলাইয়ে ব্যস্ত হয়ে পড়ে, কখনো বা হাতে হাতে নানান ধরনের রান্নায় মশগুল হয়। যে মেয়ে ডিম ভাজতে কতটুকু তেল দিতে হয় এটা জানতো না, সেই মেয়েই এ বাসায় এসে নিজ হাতে অনেক কিছুই রপ্ত করে ফেলেছে। মাংসের কালো ভুনা, বিরিয়ানি, পায়েস, মাছের তরকারি থেকে শুরু করে সব। আহিরের কষা মাংস পছন্দ বলে শুরুতেই সে এটাই শিখে নিয়েছে। এ নিয়ে জাহিদার টিপ্পনিও খেতে হয়েছে। শুধু জামাইয়ের পছন্দ মতো শেখালেই হবে, আমারও কি পছন্দ অপছন্দ সেসবও খেয়াল রাখতে হবে। লজ্জায় জান্নাত গলায় থুতনি ঠেকিয়ে মাথা নুইয়ে রাখে। জাহিদা আক্তার হেসে বাম হাতে জড়িয়ে ধরে তাকে। এমন শাশুড়ি ভাই আল্লাহর কাছে শত শতবার শুকরিয়া আদায় করে সে। বাপের বাড়ির কথা আজকাল তেমন মনে হয় না। এই মানুষটার সরলতায় সে পুরোপুরি আটকে গিয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে তান্নাও টোনাটুনির মতো সংসার সামলাতে ব্যস্ত। 5 মাসের পেট নিয়ে তেমন কষ্ট না হলেও সকালে অফিস যাওয়ার আগে রামিমও তার সাথে কাজগুলো সেরে নেয়। রাতে ছেলেটা ঘেমে নিয়ে একাকার হয়েও রান্না করে নিজ হাতে খাইয়ে দেয় তান্নাকে। খুশিতে যখন চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সেই পানি মুছিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে রামিম অস্থির কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে জান, খুব খারাপ লাগছে। কি হয়েছে বলো আমায়। রামিমের উত্তেজনা দেখে আরও ডুকরে ওঠে সে। গাল বেয়ে অশ্রু ফেলে জবাব দেয়, এত ভালো কেন বাসো রামিম? বেশি ভালোবাসা যে সহ্য হয় না। তানহাকে আরও শক্ত করে জড়িয়ে নিজের শুষ্ক ঠোঁট ছুঁয়ে দেয় তার নরম অধরে। ভালোবেসে আগলে নেয় বুকের মাঝে। তুষারের কল কাটার পরই নূরজাহান আমিনা বেগমকে ফোন করে বলে দেয় তানহার জান্নাতকে চলে আসার জন্য। দুপুরের খাবার খেয়ে যখন রিমি, তুষি ঘুমে বিভোর, তখন 2 মেয়েকে কল করেই কালকে সকালে চলে আসতে বলে। তানহা রামিমকে জিজ্ঞেস করেই বলেন কাল আসবো। এরপর ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয় সে। এদিকে জান্নাতের খুশি দেখে গে এক লাফে আহিরের গলা জড়িয়ে বলে, কাকিয়া কালকে সকালেই যেতে বলেছে। কথা শুনে এক ঝটকায় জান্নাতের হাত সরিয়ে দিয়ে কঠিন গলায় বলে, 15 দিনও হয়নি এসেছো, কালিয়া বাজাতে চাও? হ্যাঁ, তুমি না গেলেও চলবে, শাশুড়ি মাকে নিয়ে চলে যাব। পা ভেঙে রাখবো। রাতে গা ঘেঁষতে আসিস, হাত পা বেঁধে রাখবো। মুখ বাঁকিয়ে হনহন করে বাইরে বেরিয়ে জাহিদা বলে। তিনি রাজি হয়ে আদুরে স্বরে বলে, ঠিক আছে যাবে, কিন্তু এই মায়ের কথা ভেবে 4-5 দিন পর চলে এসো। জান্নাত খুশি হয়ে রুমে এসে চুপ করে শুয়ে পড়ে। আহির বুকে নিতেই কামড় বসায় তার বুকে। রেগে আহির বলে, বউ থাকবে বউয়ের মতো, বিচ্ছু হও কেন? আমি কি বলছি যাব না? সব সময় টর্চার করো। এখন আমি যদি তোমার ওইখানে কামড় দিই তখন? লজ্জায় জান্নাত মুখ লুকায় আহিরের বুকে। নিজের বড় বড় নখ ডাবিয়ে দেয় তার পিঠে। ব্যথায় আহিরও ওর গলায় কামড়ে ধরে। বিকেলে নাজমাকে তুষির বিয়ের খবর দিতেই কয়েক মিনিটের জন্য থম মেরে যায়। কোনোভাবেই মানতে পারে না সত্যি সত্যি বিয়ে হবে। অতঃপর অবিশ্বাসের স্বরে বলে, এসব কখন করলে? দিন তারিখও ঠিক করা শেষ, অথচ আজ আমাকে বলছো? আলতাপ জানে? এই তো কালকের পরের দিনই হলুদ, এরপর বিয়ে। মেয়েরা কেউ জানে না, সবাইকে কালকেই বলবো। ওইদিকে ভাবি সব কেনাকাটা করে ভরিয়ে ফেলেছে। গহনা তোমার ভাই বানাতে দিয়েছে, কালই নিয়ে আসবে। নাজমা বেগম খুশি হয়ে যায় খবর শুনে। সেই কত বছর আগে থেকে শুনেছে বিয়ে বিয়ে। এবার তাদের ভালোবাসায় পূর্ণতা পাওয়ার বালা। সবার ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পায়।
মেয়েগুলো কপাল করে মনের মতো স্বামীর ঘর পাচ্ছে। এর থেকে খুশির খবর কি হতে পারে? যখন তখন এ ভাষায় চলে আসে, মনে মনে হাজার শুকরিয়া করলো। আজ মেয়েদের পছন্দের সব আইটেম রান্না করার জন্য মনস্থির করলেন সে। তুষির বিদায়ে এক বিন্দুও কষ্ট লাগছে না দুই জায়ের, বরং মনের মাঝে প্রশান্তির হাওয়া ছেয়ে যাচ্ছে। মেয়েটা নিজের ভাইয়ের কাছে নিশ্চিন্তে মনে থাকবে, মন পুড়লেই নিয়ে আসবে আজাদ হোসেন। রাতে বাসার সবাই একত্রে খেয়ে পরামর্শ করার জন্য বসলো। অবশ্য তুষি আর রিমিকে রুমে যেতে বলেছে। প্রথমে আলতাফ রহমানকে কালকে 4 দিনের ছুটিতে বাসে আসতে বলল। এরপর কেনাকাটা ডেকোরেশনের জন্য প্ল্যান করলো তারা। আজকের মতো টুকটাক আলাপ করেই ঘুমাতে গেল সবাই। আমিনা বেগম রুমে এসে আতিকুর রহমানকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে বলেন, শরীর খারাপ লাগছে আপনার? চা করে দিব? কিছু হয়নি আমি না ভাবছি মেয়েটা আমার 2 দিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, তাকে ছাড়া এ বাসায় কীভাবে থাকবো? শূন্যতা এখনো যেন হারে হারে টের পাচ্ছে। আমিনা বেগম পাশে বসে বাহু জড়িয়ে বলল, দূরে কি যাচ্ছে? আমার ভাইয়ের কাছেই দেখবেন, দিব্যি ভালো থাকবে। মনে পড়লেই ভাবিকে কল করে চলে আসতে বলবো। আতিকুর রহমান কিছুক্ষণ চুপ থেকে এবার বাচ্চাদের মতো করে জবাব দেয়, তুষারকে বলো এ বাসায় থেকেই পড়াশোনা করতে, মেয়েকে আমি দূরে দিতে পারবো না। হেসে ওঠে আমিনা বেগম, উঠে মশারি টাঙিয়ে বিছানায় করে দেয়। এরপর আতিকুর রহমানকে ঘুমানোর জন্য ডেকে বলে, আপনি না বলেছিলেন তুষার চাকরি না পেলে বিয়ে ভঙ্গ? আতিকুর রহমান বিছানায় আলগোছে গা এলিয়ে দেয়। তখন কি জানতাম এভাবে বুকের ভিতর খাখা করবে? তানহাকে চলে যেতে আসতে বলো, সব মেয়ের জামাইকে বসিয়ে বসে খাওয়াবো, তবুও তারা আমার সামনে থাকুক। আমিনা বেগম তার বুকে মাথা রেখে নিঃশব্দে হেসে ভাবছেন, হে লোকটা আজ কত সহজে নিজের কঠিন খোলস থেকে বেরিয়ে বাচ্চামো করছেন। মেয়ে দুটিকে খুব ভালোবাসেন যে উনি। বাসায় ফিরতে ফিরতে তুষারের 10টা বেজে যায়। কলিং বেল চাপার আগে ছোট্ট করে মেসেজ পাঠায় তুষার। মাত্র বাসায় পৌঁছালাম, কাল আসছি। তুষু চুন্নি। তুষি তখন মেসেঞ্জার গ্রুপে আনলিমিটেড আড্ডা দিচ্ছে। সেখানে রিমি সহ জুই জেবা সবাই আছে। হুট করে তুষারের মেসেজে কপাল কুঁচকে যায়। ইনবক্সে গিয়ে রিপ্লাই করে, জঙ্গলি ভূতের আমাদের বাসায় না আসলে পেটের ভাত হজম হয় না। আসো, সমস্যা নেই। তোমার চরণ ধুলিতে আমি ধন্য হই। সেন্ড করার সেকেন্ড 2 বাদেই চট করে রিপ্লাই আসে, আমার পা ধুয়ে চুমু খেলেই বুঝবো তুই আসলেই ধন্য। বাই, কালকে দেখা হচ্ছে। তুষির মুখ বাঁকা করে আবার আড্ডায় মশগুল হয়ে পড়ল। সবাই প্ল্যান করছে এক কালার শাড়ি পরে ঘুরতে যাবে 5 দিন পর। এই নিয়ে নানান রকম কথা হচ্ছে বন্ধু মহলে। অনলাইনে শাড়ি অর্ডার দেবে নাকি শপিং মলে দেখতে যাবে, এ নিয়ে বিভিন্ন মন্তব্য তাদের। তুষার কলিং বেল চাপতেই দরজা খুলে হাসি হাসি মুখে দাঁড়ায় নূরজাহান। তুষারের মুখে আদর করে বলে, আয় আব্বা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছে। তুষার পায়ের জুতো খুলে ভেতরে ঢোকে, কাঁধের ব্যাগ ছুঁড়ে মারে সোফার মধ্যখানে। এরপর ফ্যানের স্পিড বাড়িয়ে গা এলিয়ে দেয় সোফায়। ফুস করে নিঃশ্বাস ফেলে দেওয়ালে, তুমি নাকি ভয়ঙ্কর সারপ্রাইজ দিবে আমায়। কোথায় তোমার সারপ্রাইজ? এই কথা ভুলি কিভাবে? আগে ফ্রেশ হয়ে বলছি। কয়েক মিনিট জিরিয়ে নিজের রুমে প্রবেশ করতে তুষারের মুখ অটোমেটিক খাওয়া হয়ে যায়। যার রুমে একটি মাত্র বেড, একটি ওয়ার্ডটপ আর ড্রেসিং টেবিল, আজ তার রুমে চারপাশে আসবাবপত্র ভর্তি। রুমের ভেতর নতুন একটি ডিভান, টিভি, বিছানার পাশে কয়েকটি ফুলদানি, চারপাশের দেওয়ালে পেন্টিং করা নানান রঙের বাহারে। বাথরুমের সামনে নতুন ওয়াশিং মেশিন রাখা, এজন্য এক নতুন সংসার। সব কিছু যত্নে গুছিয়ে রাখা। তুষার ঝটফট বেলকনিতে গিয়ে দেখতে পায় নতুন কিনে আনা দোলনাটাও ঝুলছে। যে বারান্দায় কোনো ফুলের ছিটে ফোটাও ছিল না, আজ হরেক রকম ফুলের টব ভর্তি। এসবের আগামাথা বুঝতে না পেরে দুভ্রু ভীষণ কুঁচকে যায়। ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে বসে পড়ে ব্যালকনির মেঝেতে। মাথায় নানান রকমের চিন্তা মুহূর্তে এসে হানা দেয়। এসব কেন করছে তার মা? বিরাট আয়োজনের মানে কি? মা নিজে জানে সব কিছুর উত্তর। অতপর হুড়মুড় করে উঠে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যেতেই আবার চমকে ওঠে সে। এখানেও বাদ রাখেনি, নতুন বাথটাবও লাগিয়েছে তার মা। যে সবসময় বাসাতেই থাকে না, তার জন্য এসব কেন? কার জন্য এত আয়েসি আয়োজন? চিন্তাভাবনায় তুষারের মাথায় রক ছিঁড়ে যাচ্ছে। আজ লম্বা শাওয়ার নেওয়া হলো না। তাড়াহুড়ো করে শুধু গা ভিজেই বেরিয়ে আসে সে। গায়ে 3/4 প্যান্ট পরেই দৌড়ে যায় ড্রয়িং রুমে। গলা ছেড়ে মা মা করে ডেকে সেখানে যেতেই দেখতে পাই আজাদ হোসেন আর নূরজাহান ঠোঁট টিপে হাসছে। কপালের রগ এবার আরও দৃশ্যমান হয়। কি হচ্ছে এসব? এগুলো কি স্বপ্ন দেখছে সে? কোমরে 2 হাত রেখে শুধাই, মা, আমার রুমে এসব কি? এক বিন্দু হাঁটার জায়গা নেই, চারপাশে চিপা চাপায় জিনিস দিয়ে ভর্তি। কি মতলব আটশো দুজনে আমাকে খুলে বলো।
নূরজাহান হেসে জবাব দেয়, সারপ্রাইজ কেমন লেগেছে আব্বা? বলেছিলাম না 4 দিন অজ্ঞান থাকবি। ঘোড়ার ডিমের মতো লেগেছে। হুট করে ঘর সাজানোর মানে কি? নূরজাহান জবাব না দিয়ে খাবার বাড়তে চলে যায়। তার পেছনে তুষার শত ঘ্যান ঘ্যান করলেও সে একটি জবাবও দেয় না, শুধু আজাদ হোসেনের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসে। খাবার রেডি করে আজাদ হোসেনকে ডাকলেন। আসো দুজন, খেয়ে তারপর তোমার ছেলের হার্ট অ্যাটাক করার মতো আর একটা খবর দাও। আগের প্রশ্নেরই উত্তর পাইনি। রাতে চিন্তায় এক ফোঁটাও ঘুম হবে না। আবার কিসের খবর দিতে চাও তোমরা? দুজন মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? আজাদ হোসেন তুষারের বাহু ধরে টেবিলে বসায়, এরপর নিজেও তার পাশে বসে খাওয়ার জন্য ইশারা করে। একটু আগে খিদে তুষারের যা অবস্থা হয়েছিল, রুমে প্রবেশের পর মুহূর্তে সব খিদে পালিয়ে গেছে। সে ভাতে হাত নাড়াতে থাকে। নূরজাহান অনেকক্ষণ বলার পরও যখন তুষার এক লকমা মুখে তোলে না, তখন সে হাত ধুয়ে তুষারের মুখে জোর করে খাইয়ে দেয়। আজাদ হোসেন দ্রুত খেয়ে গলা খেকারি দিয়েই বলে, কালকের পরের দিন বৃহস্পতিবার তোমার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় তুষারের গলায় ভাত আটকে যায়। ঘন ঘন কেসে ওঠে সে। বিয়ের কথায় খানিকটা চমকায় তুষার। এদিকে কাশিও আজ থামবার নয়। কাশতে কাশতে চোখ মুখ মুহূর্তে লাল হয়ে যায়। শুকনো ঢোক গিলে অসহায়ের মতো বাবার দিকে অপলক চেয়ে থাকে সে। নূরজাহান তাড়াহুড়োয় ছেলের মাথা চাপড়ে দেয়। পানি এগিয়ে খাইয়ে বলে, তোমাকেও বলিহারি দেখেছো? ছেলেটা আমার খেতে বসেছে, এখন এইসব বলতে হবে? আগে হোক পরে হোক জানাতে হবে, তাই বললাম। বাবা, আগে খাওয়া শেষ করো, এরপর ধীরে ধীরে বলছি। তুষার গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি খেয়েই নূরজাহানের অন্যায় মুখ মুছে নেয়। নূরজাহান কয়েকবার খাওয়াতে চাইলেও কাজ হয় না। তার মাথায় এখন হাজার রকম ভাবনা কিলবিল করছে। এরপর অবাকের ন্যায় গোল গোল চোখে চেয়ে বলে, বিয়ে? কার বিয়ে বাবা? অস্থিরতার সহিত কথাটি বলেই আবার শুধায়, একটু আগে কি বললে? শুক্রবারে তোর বিয়ে আব্বা। তুষারের গলা দিয়ে কথা যেন বের হয় না। খুব কষ্টে ধরা গলায় বলে, কি আবল তাবল বকছো? এখন বিয়ে মানে কার সাথে? নিজের ঘর দেখেও আন্দাজ করতে পারোনি, আমরা মিথ্যে বলবো কেন? আজাদ হোসেনের কথায় দমে যায় তুষার। বাম হাতে ঘাড় স্লাইড করতে করতে বলে, তুষি নাকি অন্য কেউ? তুমি ছাড়া আর কে? কেন আব্বা, আরও কাউকে পছন্দ আছে নাকি? নূরজাহান ভ্রুকুচকে মজার ছলে কথা বলতেই তুষার না না করে ওঠে। না মা, তুষি ছাড়া কেউ নেই। আবার দুজনে মজা করছো না তো? নূরজাহান কাছে এসে তুষারের হাতে দিল এক চিমটি। এমন কাণ্ডে ব্যথায় করে ওঠে তুষার। মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলে, সত্যি তো? বিশ্বাস হচ্ছে না। আগে কেউ তো কিছু বলনি, কখন করলে এসব? কেউ জানে না, তুষিকে কালকে বলবে। এবার যা ঘুমা, কালকে শপিংয়ে যাব। আগে জানালে কি হতো? আমার একটা প্রিপারেশন আছে না? বিয়ে কি শত শতবার করব? একবারই তো। আজ থেকে যা পারো প্রিপারেশন নাও। আগে বলে সারপ্রাইজ হতে কি? দরকার পড়লে তুষিকে 10 বার বিয়ে করবে আব্বা। তুষার খুশিতে জড়িয়ে ধরে নূরজাহানকে। এরপর গালে চুমু খেয়ে রুমের দিকে যেতেই আজাদ হোসেন বলে, কাউকে দাওয়াত দেওয়ার হলে আজই দিতে পারো, তাড়াহুড়োর কিছু নেই। অনেক কষ্টে আতিক ভাই রাজি হয়েছে। তুষার মাথা নাড়িয়েই মনে মনে রাজাকার বলে চলে যায়। নূরজাহান আর আজাদ হোসেন গলা ফাটিয়ে হেসে দেয়। নূরজাহান তার পাশে বসে বাহুতে ধাক্কা দিয়ে বলে, কি বলছিলাম না আমি ছেলের মন বুঝি? ওর সবার মন বুঝে। নূরজাহান ধাক্কা দিয়ে চলে যায় রুমে। তুষার এসেই ধপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে তুষির কথা ভেবেই হেসে দেয়। এত তাড়াতাড়ি পেয়ে যাবে পিচ্চি তুষিকে কখনো কল্পনাও করেনি সে। আকাশ পাতাল চিন্তায় ঠোঁট কামড়ে হাসে। এবার দুটি মন এক হওয়ার পালা। ছোট দেহে তুষি সামলাতে পারবে তো তুষারকে? ইস, এবার মাঝখানে কোনো বাধা নেই। বিছানা থেকে উঠে রুমের চারপাশে জহুরি চোখে পর্যবেক্ষণ করে তুষার। অতঃপর ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে ভাবে, যে মেয়েটা ছুঁয়ে দিলে লজ্জায় নুয়ে পড়ে, সে এক বিছানায় থাকবে কিভাবে? তার লজ্জারাঙা মুখ কেমন হবে? এবার কোথায় মুখ লোকাবে তুলসী? চোখে চোখে ভালোবাসার সমাপ্তি শেষে ছোঁয়াছুঁয়ি ভালোবাসায় হবে শুরু। বিপর ভাবনায় তুষার আকাশের দিকে দৃষ্টি দিয়ে সেখানেই শুয়ে থাকে। দুদিন পর থেকেই এই রুম তুষির। সারা রুমে ঘুরে বেড়াবে সে। ভাবনার মাঝেই পকেট থেকে ফোন বের করে তুষির লাল শাড়ি পরা ছবি বের করে চুমু খেয়ে বলে, এবার আমার নামে বউ সেজে কাবিন নামায় স্বাক্ষর করার পালা। ইচ্ছে মতো ঘুমিয়ে নে তুষু। বিয়ের রাত থেকে সব ঘুম হারাম করে দেব। সব ভালোবাসা তোর মাঝেই ঢেলে দিব সুইটহার্ট। উত্তেজনায় রাতে তুষারের এক কিঞ্চিত পরিমাণও ঘুম হলো না। কল্পনার হাজার ভাবনায় মগ্ন হয়ে রাত পার করল। সকালের কাঠফাটা রোদে আলতাফ রহমান বাসায় ফিরলেন।
7টার দিকে জান্নাত তান্হা চলে এসেছে বাসায়। সবাই যখন তান্হাকে নিয়ে ব্যস্ত, সেই সময় নিচ থেকে আলতাফ রহমানের গলার স্বর ভেসে আসে। কই রে সবাই, আমার আম্মু চাচুগুলো কই? তার কণ্ঠস্বর শুনে সবাই নিচে এসে দেখতে পায় দু হাতে একগাদা ব্যাগপত্র নিয়ে ক্লান্ত দেহ থাকায় খুব কষ্টে হাজির হয়েছেন তিনি। নাজমা আমেনা তাড়াহুড়ো করে তার নিকটে যায়। হাতের ব্যাগ নিজেদের দখলে নিয়ে দিয়ে নাজমা বলেন, এত দেরি হলো আপনার? সবাই বসে আছি, কেনাকাটাও অনেক বাকি। সকালে গাড়ি পাওয়াটাই খুব কষ্টের। রিমি, তুষি আর জান্নাত দৌড়ে আসে তার কাছে। জান্নাত জড়িয়ে ধরে বলে, আব্বু কেমন আছো তুমি? ভীষণ মনে পড়ে তোমায়। আমার কথা পরে, তোমাদের কি খবর বলো? চোখের পলকে তুমিও বড় হয়ে গেলে। তুষি হাসলো। রিমি আর জান্নাত বাবাকে পেয়ে খুব খুশি। কত মাস পর মানুষটা বাসায় আসে। 2 ঈদ ছাড়া হুটহাট আসতেই চায় না। বাসায় জরুরি প্রয়োজন ছাড়া তিনি নিজের সকল শখ আহ্লাদ বিসর্জন দিয়ে অচেনা শহরে পড়ে থাকে দিনের পর দিন। সব পরিশ্রম শুধুমাত্র বউ বাচ্চাকে ভালো রাখার জন্য। সবার সাথে টুকটাক কথা বলে তান্হার কাছে যায়। রামিম আর আহির বিকেলের দিকেই আসবে। অফিস ছুটি না দিলে তো আসা যায় না। তিনি রুমে গিয়েই দেখলো গায়ে মেক্সি পরে শুয়ে আছে সে। চোখে মুখে মলিনতার ছাপ স্পষ্ট। সে কাছে যেতেই মুচকি আসে তান্হা। মাথায় হাত বুলিয়ে বললেন, শরীর কেমন লাগে এখন? আর আমি আসবে না? আলহামদুলিল্লাহ ভালো চাচু। ওর ছুটি নেই, বিকেলে আসবে বলেছে। ছুটি নিতে বলো 4 দিনের। বাড়ির বড় জামাই যদি বিয়েতে না থাকে তবে সেই বিয়ে কি হয়? কার বিয়ে চাচু? ভ্রুদয় কুচকে আলতাফ রহমানের উদ্দেশ্যে প্রশ্ন করে তান্হা। আলতাফ রহমান হেসে উঠে বলে, আয় নিচে, সব বলছি। অতপর গরমে ঘামের শরীর নিয়ে চলে যায় তিনি। তান্হা কপাল কুচকে আলতো পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। সেখানে ইতিমধ্যেই বাসার সকলে উপস্থিত। সবাই একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাই করছে। সে চুপচাপ সোফার কোণে বসে পড়ল। আতিকুর রহমান মুখ তুলে সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাদের কি মনে আছে তুষারের সাথে তুষির বিয়ে হওয়ার কথা? আম্মা মারা যাওয়ার আগে বলে গিয়েছেন। হঠাৎ এমন কথায় তুষি সহ 4 বোন ভীষণ কৌতূহল নিয়ে তার পানে তাকায়। হতবিহল হয়ে তুষি কথা না বলে চুপচাপ মাথা নুইয়ে রাখল। টানা চোরা চোখে নিজের বাবার মতিগতি বোঝার চেষ্টা করেও সফল হলো না। এরপর সে গলা খাকারে দিয়ে জবাব দেয়, জি বাবা, কিন্তু এখন এই কথা কেন? তুষারে তো চাকরি পেয়ে তারপর এইসব ভাবার কথা। চাকরি পেলেও বিয়ে দিতে হবে, না হলেও দিতে হবে। মরা মানুষের কথা ফেলে দেওয়া আমার কাম্য নয়। তাছাড়া আজাদ ভাই ভাবিও চায় এখনই বিয়ে সারতে। তাই আমরা ভেবেছি শুক্রবারে বিয়ে সেরে ফেলবো। একদমে কথা শেষ করে শীতল দৃষ্টিতে তুষির পানে তাকায় তিনি। নরম স্বরে জিজ্ঞেস করেন, তুষি, তোমার কোনো আপত্তি আছে? আকস্মিক কথায় তুষি সহ ওরাও বড়সড় এক ধাক্কা খায়। অবশ্য রিমি খুব খুশি। 32টা দাঁত বের করে হেসে ওঠে সে। তুষির হাত পা কাঁপছে। এসব কি বলছে তার বাবা? ওই বোন মানুষের সাথে কিনা 2 দিন পর বিয়ে। যতই ছোটবেলা থেকে জেনে আসুক, তবুও মনে এখন ভয় জেঁকে ধরে বসল। নিজের অজান্তেই 2 চোখের পাতা থেকে অশ্রু ঝরে পড়ল। কান্না গলার নিচে আটকে আছে। নাক টেনে 2 হাতে গায়ের ওড়না খামচে ধরে দাঁড়িয়ে আছে সে। সবার দৃষ্টি তুষির দিকে স্থির। জান্নাত অবাকের ন্যায় বড় আব্বু আর নিজের বাবার দিকে তাকায়। দেখতে পায় তাদের মুখে মিষ্টি হাসি। বড় আব্বুর উদ্দেশ্যে আমতামতা করে বলল, বড় আব্বু কি বললে এসব? শুনতে পাওনি? তুষি, কি হলো? কথা বলছো না কেন? আলতাফ রহমান দাঁড়িয়ে কথাটি বলেই তুষির কাছে যায়। দেখতে পায় 2 গালে অশ্রু গড়িয়ে পড়ছে টপ টপ করে। তার কাণ্ডে চমকে যায় তিনি। আলতো হাতে জড়িয়ে ধরে বলে, আচ্ছা কেন আম্মু? এই দেখো, কেঁদে ভাসিয়ে দিয়েছে। খুশির খবর কেউ কাঁদে? আলতাফের কথায় তৎক্ষণাৎ আমেনা আর নাজমা বেগম দৌড়ে যায় তুষির কাছে। বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় মেয়েকে। তুষি, কাঁদিস না। আমার কি দূরে ঠেলে দিচ্ছি? ছোট থেকেই দেখে আসছি তুষারকে, তবুও কেন কান্না? মা, আমি এখনই তোমাদের ছাড়া কোথাও যাব না, বিয়ে করব না আমি। কান্না জড়ানো কণ্ঠে ধরা গলায় বলে তুষি। মাকে 2 হাতে জাপটে ধরে সে কি কান্না। অজরে কেঁদে কেটে হেসকি উঠে যায় তার। তান্না বোনের কান্নায় বসে থাকতে পারে না। জান্নাতকে ধরে বলে, তুষিকে রুমে নিয়ে আয়, আমি যাচ্ছি। এরপর আতিকুর রহমানের দিকে তাকিয়ে বলে, আব্বু আগেই জানানো উচিত ছিল, এভাবে আজ হুট করে বললে, তাই মেনে নিতেই ওর কষ্ট হচ্ছে। তবে তুমি যা ভালো বুঝবে করো, আমি বুঝাচ্ছি তুষিকে। বুঝাও। রামিম আর আহিরকে জানিয়ে দিয়েছে, তারা খুব খুশি। তুষারকেও ভাবি কাল রাতে জানিয়েছে। তুষারকেও আগে বলনি? না, ভেবেছি চমকে দেব। এসব তোমার মামির প্ল্যান ছিল।
আমি জানাতে চেয়েছিলাম। বাবার হেয়ালিপনায় ফুস করে নিঃশ্বাস ফেলে তান্না। ততক্ষণে তুষির কান্না আরও জোরালোভাবে বৃদ্ধি পাচ্ছে। আমিনা বেগম হাজার কথা বলে বুঝ দিলেও কোনো কাজ হয় না। নাজমা সহ রিমি জান্নাতও মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে। তুষিও নাছরবান্দা, কারো কথা শুনতে রাজি না সে। দু হাতে মুখ ঢেকে দুকড়ে কেঁদেই বারবার আওড়াচ্ছে। বিয়ে করব না, আব্বুকে বলো মা কয়েক বছর পর বিয়ে দিতে, তোমাদের ছাড়া কোথাও যাব না। আচ্ছা, যাবি না? শুন, তান্না আর জান্নাতকে দেখ, শ্বশুর বাড়িতে তারা কত সুখী। তুই নানুর বাড়িতে ভেবে রাজি হয়ে যা। এটা তো অন্য কারো বাড়ি না। এভাবে এখন থাকিস, ওভাবেই থাকবি। বলছি না এখনই বিয়ে করব না। তুষিকে অনবরত নাক টেনে কাঁদতে থেকে এগিয়ে যায় তান্না। বোনের পাশে বসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, বিয়ে না করার কারণ বল, যদি মানসম্মত হয় আমি ভেঙে দিব। এই বাসা ছেড়ে আমি যাব না। হ্যাঁ, এটাই কারণ? হেঁচকি তুলে ভাঙা কণ্ঠে উত্তর দেয় তুষি। হ্যাঁ। আমিনা বেগমের দিকে তাকিয়ে চলে যেতে বলে সবাইকে তান্না। আমিনা বেগম চিন্তায় পড়ে যায়। মেয়ে রাজি না হলে জোর করে কিভাবে বিয়ে দেবেন তিনি? বিয়ে তো মনের ব্যাপার। জোর করে দিলে সংসার করার সময় যদি দুজনের মিল না হয়, তখন ডিভোর্স ছাড়া কী উপায়? এই যে গুরুতর সমস্যা। তিনি আল্লাহ আল্লাহ করে মনে মনে প্রার্থনা করলেন, যে করেই হোক তুষি যাতে রাজি হয়। চিন্তিত মুখে মিনিট দুয়েক পরে সবাই ঘর খালি করে। এখন শুধু জান্নাত আর তান্না রুমে। বিছানার পাশ থেকে চিরুনি নিয়ে তুষির চুলগুলো যত্নে আশ্রয় দিতে দিতে তান্না বলে, মেয়ে হয়েছিস, শ্বশুরবাড়ি একদিন তো যেতেই হবে। তুই খুব সুখে থাকবি। মামা মামির মতো মানুষ হয় নাকি বল? জানিস, আমার খুব আফসোস ছিল ছোটবেলায়, তুষারের কেন কোনো বড় ভাই নেই। থাকলে কি করতাম জানিস? কিডন্যাপ করে হলেও বর বানিয়ে নিতাম। নানু বাসায় 2 হাত পা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতাম আর মামির সাথে জমিয়ে আড্ডার তালে তালে কাজ করতাম। মামির মতো মানুষের আদর কে না পেতে চায় বল? সেখানে তুই না চাইতেও পেয়ে যাচ্ছিস। আমি কিন্তু বুঝি তুষার তোকে চোখে হারায়, ভালোবাসে, খেয়াল রাখে। বিয়ে যখন করতেই হবে তাহলে এখন করে সমস্যা কোথায় বল? আব্বুর আমিকে মেনে নিলে 4 বছর আগে বিয়েটা করে বসতাম। তোর কপাল দেখে হিংসে হচ্ছে রে আমার। কত সহজেই মেনে নিল সব। আর দেখ, জান্নাতের বেলাতেও কত কাহিনী হলো। মেয়েটাকে কাঁদিয়ে তারপর ছেড়েছে। আমার কথা তো বাদই দে, তোর চোখের সামনেই তো সবটা দেখলি। মা কিন্তু আমাদেরও বলেনি, কাল রাতে শুধু বলেছে আসতে। এবার তুই বল তুষার কোন দিকে খারাপ? তান্নার কথায় তুষির কান্না অল্প হলেও থেমেছে। তবু ফুপিয়ে কেঁদে যাচ্ছে তুষি। মরির মুখে উত্তর দেয়, আমি কি বলেছি খারাপ? হুট করেই আব্বু এসব কেন বললো? আমার কষ্ট হচ্ছে, আম্মু কান্না পাচ্ছে। ডান হাতে নিজের সামনে বসে তুষিকে, এরপর শক্ত করে চেপে ওর গাল মুছে চোখের দিকে তাকিয়ে বলে, জান্নাতকে দেখ কি সুখে আছে, দেখ যখন ইচ্ছে আমরা দুজন চলে আসছি মা বাবাকে দেখতে। আর তোর তো আরো লাকি চান্স, মামিকে একবার বললেই চট করে চলে আসবে। এবার কান্নাটা বন্ধ কর, মুখ ধুয়ে আয় যা। বিয়ে হচ্ছে হালাল। এখন তুষার যতটুকু ভালোবাসে বিয়ের পর 3 গুণ হয়ে যাবে সেই ভালোবাসা। বিশ্বাস হয় না তো? আচ্ছা, আমাদের দুজনকেই দেখ, তোর দুলাভাই সেবা করে, ভালোবাসে, এর জন্যই কিন্তু দিনের পর দিন তার কাছে থাকতে পারি তোদের ছাড়া। বিয়ের পর স্বামীর একটা ছোঁয়া অফুরন্ত সুখ। তার ভালোবাসায় মা বাবাকে ছাড়াও 100 মাইল দূরে থাকা যায়। তখন মনে হয় সে পাশে থাকলে সব কষ্ট উধাও। হালাল ভালোবাসায় অনেক পাওয়ার। এরপর কাকি আম্মুকেও দেখ, চাচু আব্বুর ভালোবাসার জন্যই কিন্তু এত বছরেও একবারও বাপের বাড়ি যেতে চায় না। পরিবার ছেড়ে এখানেই পড়ে থাকে দিনের পর দিন। কেন থাকছে তারা? কি লাভ এসবে? কারণ তারাই এই বাসার গিন্নি। বলতে পারিস এটা তাদের নিজের ঘর সংসার। তাছাড়া বিয়ের পর স্বামী সংসার ছেলে মেয়েই তো সব। তুই থাকবি স্বাধীনভাবে, যখন ইচ্ছে চলে আসবি। তুষি চুপটি করে মন দিয়ে বোনের কথা শুনল। আসলেই তো, বিয়ের পরও বাপের বাড়ি আসা যাবে। নিজের বাড়ির মতোই মামি তাকে ভালোবাসবে, মামার আদর পাবে সে। তার মতো কয়জনেরই বা এমন রাজার কপাল হয়? নিজের মামা নিজের মামি, এর থেকে আপন কি আছে? পর মুহূর্তে তুষারের কথা মনে হতে লজ্জায় ছেয়ে গেল সমস্ত মুখ। কীভাবে বউরূপে তার সামনে যাবে? ওই জঙ্গলি ভূত যে রকমের অসভ্য, কি উল্টোপাল্টা কাজ করবে আল্লাহ জানে। এবার তার ভেতর ভয়ের সাথে জড়তাও কাজ করছে ভীষণ। তার স্পর্শের কথা মনে হতেই হৃদস্পন্দন বেড়ে যায় তুষির। অনবরত ঠিপ ঠিপ করছে বুকের বাঁ পাশের সেই যন্ত্র। না, এই বনমানুষকে বিয়ে করা অসম্ভব।
গভীর ভাবনা চোখের সামনে ভাসতেই চট করে চোখ বন্ধ করে নেয় তুষি। ততক্ষণে বিরোধী করা শেষ তানহার। উঠে তুষিকেও দাঁড় করালে চমকে তাকায় বোনের দিকে। এতক্ষণ কি ভাবছিল ভেবে মনে মনে ছিছি করে তুষি। এরপর তান্হা ওর হাত ধরে ওয়াশরুমে নিয়ে মুখ ধুয়ে রুমে আসতে জান্নাত বলে, এবার কি হালকা লাগছে? বিয়ে কোনো কঠিন কাজ না, চট করে শুধু কবুল করে ফেলবি, এরপর দাঁত কেলিয়ে জামাইয়ের সাথে শ্বশুরবাড়ি চলে যাবি, তারপর দেখবি চোখের পলকে বাসরও হয়ে গেছে। চুপ কর বেয়াদব, এমনি ভয় চুনোপুটি, তার উপর আবার খেজুরে আলাপ। শুন তুষি, বিয়ে মানেই আনন্দ, এক অন্যরকম সুখ। মনের প্রশান্তি যেমন প্রয়োজন, তেমনি শরীরকে ঠান্ডা রাখাও তো দরকার। তুষার যা বলবে তাই শুনবি। তুষি তোয়ালে দিয়ে মুখ মুছে ভ্যাবলার মতো তাকিয়ে ছোট করে উত্তর দেয়, খিদে পেয়েছে, ভাত খাবো। আপু আম্মুকে নিয়ে আসতে বলো। বিয়ের কথা সবার খাওয়া হারাম হয়ে যায়, তোর আবার খিদে পেয়েছে? বোনদের খেঁচামার্কা কথায় লজ্জায় রাঙা হয়ে ব্যালকনিতে চলে যায় সে। তান্না জান্নাত উচ্চস্বরে হেসেই বেরিয়ে যায় নিচে। সকাল 11টার দিকে নূরজাহান আনন্দে গদগদ হয়ে বোন সুমনা আর একমাত্র ভাই জামিল হোসেনকে আজই চলে আসতে বলেন। তাদের আগেই জানানো ছিল, বিধায় নূরজাহানকে আশ্বাস দিল বিকালের মধ্যেই উপস্থিত হবে তারা। বিয়ের মধ্যেও অনেক কাজ বাকি পড়ে আছে, একা কোনোভাবে সামলাতে পারবেন না তিনি। সুমনা বেগম বোনের সাথে রাজ্যের আলাপ শেষ করে কল কেটে দেয়। এরপর রাদিবাকে ডেকে বলে, রাদিবা, গোসল করে নাও দুজন, সব কিছু গুছিয়ে তোর বাবাকে কল করে বলো তাড়াতাড়ি চলে আসতে। দৌড়ে মায়ের কাছে এসে রাদিবা ভাবুক হয়ে জবাব দেয়, কোথায় যাবে মা? শপিং কেন করলাম? তুষারের বিয়ে কাল বাদে, আমরা আজই যাব। কি বলো মা, সত্যি ভাইয়ার বিয়ে? কার সাথে? রাদিবা মায়ের কথায় হতবিহ্বল হয়ে অবাকের ন্যায় তাকিয়ে থাকে। সুমনা বেগম নিজের রুমে যেতে যেতে বলে, তুষির সাথে তোর খালু সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে, এবার তাড়াতাড়ি রেডি হ দেখি। তুষির কথা শুনতেই রাদিবার মুখ অটোমেটিক ঘা হয়ে যায়। কিছুক্ষণ ওভাবে সেখানে দাঁড়িয়ে থেকে পরের মুহূর্তে দৌড়ে মারিহার রুমে প্রবেশ করে। দু হাত কোমরে রেখে হাঁপাতে হাঁপাতে বলে, আপু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জানিস? তুষার ভাইয়ের বিয়ে ঠিক। ব্যালকনির গ্রিলে মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়েছিল মারিহা। হঠাৎ বোনের মুখে নিজের প্রিয়তমের বিয়ের কথা শুনে চমকে যায় সে। অজানা ভয়ে বুকের ভিতর তোলপাড় শুরু করে দেয়। তৎক্ষণাৎ এলোমেলো পা ফেলে রুমে এসে অস্থির চিত্তে বলে, কি বলছিস এসব? অসময়ে আমার সাথে মজা করছিস? সত্যি আপু, কালকে গায়ে হলুদ। বিশ্বাস না হলে আম্মুকে জিজ্ঞেস কর। জানিস কার সাথে? উত্তেজনায় ভাঙা কণ্ঠে জবাব দেয়, কার সাথে? কে আবার? তুষি? কিভাবে এসব হলো ভাবতেই পারছি না। আমি যাই গোসলে, আম্মু বলেছে রেডি হতে, আগে আগেই চলে যাবে ওই বাসায়, গেলেই সব কাহিনী বোঝা যাবে। আপু রেডি হও, গেলাম। মারিয়া আনমনে নিজে নিজে আওড়ালো, তুষি? এই তুষি কীভাবে পারলো এত সহজে তার ভালোবাসার মানুষকে চিনে নিতে? কিভাবে তুষারকে ভুলিয়ে ফেলে নিজের করে নিচ্ছে? বিশ্বাসঘাতক! এসব ভেবেই কান্না ভেঙে পড়ে সে। মুহূর্তে মারিয়া অনুভব করে এক আকাশ পরিমাণ আফসোস তার সারা দেহ মৃদু কাঁপছে। তার বোন একটু আগে কি আবল তাবল বলে গেল? বিয়ে কি ছেলে খেলা? বললেই হলো নাকি? এত বছর যাকে মনের মাঝে পুষে রেখেছে, তার বিয়ে অন্য কারোর সাথে, আজ এসব শুনতে হচ্ছে তাকে, তা আবার নিজের আপন বোনের মুখ থেকে। মাইগ্রেশনের ব্যথা শুরু হচ্ছে মারিহার। দু চোখ নিজের অজান্তে ঝাপসা হয়ে সামনের সব কিছু গোলাটে হয়ে যাচ্ছে। গলার কাছে দলা পাকিয়ে সব কথার খেয়েও হারাচ্ছে সে। তবুও চোখের কার্নিশ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই ধপ করে বিছানায় বসে পড়ে মারিহা। কান্নায় ডুকরে বালিশে মুখ চেপে ধরে সে। এ কান্না আপন মানুষকে না পাওয়ার আক্ষেপ, এ আকাশ পরিমাণ আফসোসের। বিকেলে সবাই শপিং করে যার যার মতো বাসায় চলে আসলেন। রামিম, আহিরও তাদের সাথে শপিংয়ে তাল মিলিয়েছে। সকলে নিজেদের পছন্দ অনুযায়ী শাড়ি, চুড়ি থেকে শুরু করে যাবতীয় সব কিনেছে। কেনাকাটার মাঝে মাঝে রিমি তুষির কানে ফিসফিসিয়ে যা তা বলে লজ্জা দিতেই রেগে তাকিয়েছে তুষি। ছি, এভাবে বিয়ে হয়? কিভাবে সামনে দাঁড়াবে ওই বনমানুষের? এসব ভেবে ভীষণ লজ্জায় ঘিরে ধরেছে তাকে। কারো সামনে তাকাতেই ভয় হচ্ছে। যদি মনের কথা বুঝে যায় সবাই, তখন কি উপায়? তারা সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখতে পায় নাজা বেগমের বোন ডালিয়া, তার স্বামী রিয়াজুর খান আর রাজন ইতিমধ্যেই চলে এসেছে। জান্নাতের দুই মামা কাল সকালে এসেই হলুদ অনুষ্ঠানে যোগ হবেন।
সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে রেস্ট নেওয়ার জন্য নিজ নিজ রুমে যায়। তুষি রুমে এসে হাতে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আসতেই বিছানায় ফেলে রাখা ফোনটি বেঁচে ওঠে। হাতে নিয়ে দেখতে পায় তুষারের নম্বর। ভয়ে হাত ধুতে মৃদু কম্পন শুরু হয় তার। আজ এমন হচ্ছে কেন? ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। আগেও তো অনেক কথা বলেছে, এরকম লাগেনি তো। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে কল রিসিভ করে কানে তোলে তুষি। হ্যাঁ তুষার ভাই বলো। কেমন আছিস? শুনলাম তোর নাকি শুক্রবার বিয়ে। ভাবতেই অবাক লাগছে, তোর মতো বলদ এমন সুদর্শন স্ট্রং বর পাচ্ছে। ছেলেটার কপাল পোড়া, তার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার। তুষারের কথায় কৌতুক স্পষ্ট। মুহূর্তেই দাঁত কটমট করে তুষি রেগে জবাব দেয়। দামড়া ব্যাটার সাথে 90 বছরের অক্ষম বুড়ো, গায়ে এক চিলতেও শক্তি নেই। তুষির কথায় ফিক করে একগাল হাসে তুষার। দুষ্টুমির ছলে উত্তর দেয়। অক্ষম নাকি সক্ষম, বাসর রাতে প্রেগনেন্ট বানিয়ে দিলেই হাড়ে হাড়ে টের পাবি। এই বুড়ো সব করতে পারে, এখনও ব্যাপক স্ট্রং। তুষারের ভালোবাসার গভীরতা অনেক, অল্প দিনেই মিটবে না। তখন আমার বাড়ি দেখলেই তোর বুক কাঁপবে সুইটহার্ট। তখন আবার সামলাতে না পেরে বাধা দিতে আসিস না, এক চুলো ছাড়বো না। তুষারের কথায় পরক্ষণে তুষির কান গরম হয়ে যায়। নিজের বোকামিতে ইচ্ছে করে ফ্লোর ঘুরে নিচে ঢুকে যায়। অসভ্য তুষার ভাই, মুখে লাগামে চিটে ফোটাও নেই। এমনই ভয়ে হৃদস্পন্দন কাজ করছে না, তার মধ্যে সব বেহায়া কথা। জঙ্গলি ভূত। বড় দম নিয়ে মিনমিন স্বরে ছোট করে উত্তর দেয় তুষি। কথা বলতেও আজ শত জড়তা কাজ করছে তার। এমন কথায় তুষার কপাল কুঁচকে বলে, কি হয়েছে তোর? গলা এমন শোনাচ্ছে কেন? এভাবে ধরা পড়ে যাওয়ায় মুহূর্তেই মিথ্যা কথা বলল তুষি। মাথা একটু ব্যথা করছে, তোমাকে আবার পরে কল দেই। আচ্ছা ঘুমা বেয়াদব, 2 দিন পর বিয়ে, কি একটু রোমান্টিক কথা বলবে তা না? বলছে এখানে ব্যথা ওখানে ব্যথা, 2 দিন পর সত্যি তোর পুরো দেহে ব্যথা বানিয়ে ছাড়বো। দাঁত কটমট করে কল কেটে দেয় তুষার। এদিকে তুষি ওর কথার আগামাতা ভালো করে বুঝতে পেরে আতঙ্কে ঢোক গেলে দুরু দুরু বুক নিয়ে ফোন রেখে ক্লান্ত দেহটি বিছানায় এলিয়ে দিয়ে তুষি লজ্জায় রাঙা হয়ে মুখ লুকায় চাদরে। রাতে সব বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন ভরে গেল তুষারের। তৌফিক আর সিয়াম আসবে, বাকিগুলোর সময় নেই। ওইদিকে পঙ্কজ আর রামিম এত দূর জার্নি করে আসতে পারবে না, তবুও কথা দিয়েছে আসবে। বাসায় গিয়ে দেখতে পায় সুমনা বেগম, তার স্বামী শামীম হোসেন আর রাবিদা বেগমের সাথে নূরজাহান হেসে আড্ডা দিচ্ছে। তুষার ধীর পায়ে এগিয়ে এসে বলে, কেমন আছেন খালু, খালামণি, নানু, তোমরা কেমন আছো? আয় নানু ভাই, আমি অনেক খুশি হয়েছি তোর বিয়ের কথা শুনে। তুষার তাদের মাঝে বসে টুকটাক কথায় মশগুল হয়ে যায়। গেস্ট রুমের দরজার ফাঁকা দিয়ে এক দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে মারিয়া। ভালোবাসার মানুষ কালকের পরের দিনই অন্য কারো হবে, কিভাবে সহ্য করবে সে? তুষার কেন বুঝলো না এই অবুঝ মনের আর্তনাদ? ছোট থেকে এক বুক ভালোবাসা নিয়ে ভাবনার জগতে যে সংসার সাজিয়েছে, তার কি বিচ্ছেদ হবে কাল? কেন বুঝলে না তুষার ভাইয়া? কি আছে এই পুচকে মেয়ের মাঝে যা আমার মাঝে নেই? আমি ভালো না থাকলে তুষিকেও থাকতে দেবো না। দুজনকে আলাদা করতে পারলে তবেই আমার হৃদয় শান্ত হবে। তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসি বলতে পারিনি, এটাই কি ফুল ছিল আমার? কিভাবে থাকবো তোমায় ছাড়া? এসব ভেবে কেটে যায় মারিহা। রেগে ডান হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধাক্কা দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। উপরে শুয়ে শূন্যতায় বালিশে মুখ গুজে কাঁদে। বুকের ভেতর হাহাকার বয়ে যাচ্ছে তার। অপূর্ণতায় তোলপাড় হচ্ছে হৃদয়। এক অজানা কষ্টে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, আমাকে ভালোবাসলে না কেন তুষার ভাই? এক রাতে সারা বাড়ি নানান রকম সাজে ডেকোরেশন করা শেষ। আতিকুর রহমান বিয়ের সকল দায়িত্ব রামিম এবং আহিরের হাতে তুলে দিয়েছে। দুজনে সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে পুরো বাড়ির লাইটিং সহ বিভিন্ন ফুল দিয়ে চারপাশ সাজিয়েছে। এদিকে রান্নার সকল জিনিসপত্র বাবুর্চিকে বুঝিয়ে দেয় আলতাব, একটুও ভুল যাতে না হয় সেদিকে পই পই করে বলেছে তিনি। তুষির গায়ে হলুদ আর মেহেদির জন্য প্যান্ডেল সাজানো হয়েছে ছাদে। দুপুরে গোসল করে যার যার মতো সবাই রেডি হয়ে নিচে আসে। তখন তান্না নিজ হাতে ভাত মেখে তুষিকে খাইয়ে দিচ্ছিল। শাড়ি পরানো শেষ হলে এক দানাও খেতে চাইবে না, এর জন্য আগে আগেই খাওয়া শেষ করলো। হাত ধুয়ে মুখ মুছিয়ে বলল, সবাই রেডি হয়ে বসে আছে, যা ওয়াশরুম থেকে ব্লাউজ পেটিকোট পরে এত। তুষি বিছানা থেকে শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চেঞ্জ করার জন্য চলে যায়।
এরপর বেরিয়ে এসে তান্নাকে বলে, শক্ত করে পরিয়ে দাও আপু, সেফটি পিন যাতে না খুলে যায়। খুলবে না, আগে এত চিন্তা কেন? তুষির সামনে দাঁড়িয়ে দক্ষতার সাথে শাড়ি পরিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। পাশ থেকে মেকআপ বক্স নিয়ে হালকা মেকআপ করে দেয়, সাথে চোখে কাজল, ঠোঁটে গাঢ় টকটকে লাল রঙের লিপস্টিক, চুলগুলো খোপা করে তাজা গাঁদা ফুলের গাছটা গুঁজে দেয়। মুচকি এসে আয়নার সামনে বোনকে ঘুরিয়ে বলে, কি মিষ্টি লাগছে, কারো নজর না লাগুক। তুষি হেসে আয়নার ভেতর থেকে তান্নার পানে তাকায়। তখনই জান্নাত আর রিমিও এসে জান্নায়। আপু জলদি চলো, কাকিয়া এখনই নিচে যেতে বলেছে। তুষির ভেতরে কেমন যেন লজ্জা লাগছে। রিমি ওর হাত ধরে সাবধানতার সহিত ছাদের মাঝ বরাবর প্যান্ডেলে বসায়। আজ তাকে ঘিরে মানুষের অভাব নেই। কাল জুই জানিয়েছে রাতে চলে আসবে গায়ে হলুদ দিতে। তুষি তখন তিরিক্ষি মেজাজে চিল্লিয়ে বলল, সকালে আসতে বলেছি আর তুই রাতে আসবি? আমিও তোর বিয়েতে যাব না। শোন ভাই, কি হয়েছে? আমি নানুর বাসায় কালকে এসেছি, এখন বললে কি যাওয়া যায়? তাছাড়া তুই আগে বলিস নাই কেন? সব দোষ তোর। তুষি রেগে খ্যাক খ্যাক করে কথা বলছে জুইয়ের সাথে। একমাত্র বেস্ট ফ্রেন্ডই যদি বিয়েতে না আসে তবে সেই বিয়েতে মজা আছে। তবুও মনে মনে ভেবে রেখেছে বাসায় আসার পরে আক্রমণ করবে জুইয়ের ওপর। সন্ধ্যায় বাড়ির চারপাশে রং বেরঙের আলোয় মুখরিত। এরপর তুষিকে আতিকুর রহমান থেকে শুরু করে সবাই গায়ে হলুদ দেওয়া শেষ করলো। তার সম্পূর্ণ মুখে হলুদের ছড়াছড়ি। সকল আত্মীয় স্বজন মন ভরে হলুদ দিয়ে দ্রুত গোসল করিয়ে দেয় তুষিকে। অতঃপর আরেকটা হালকা সবুজ রঙের সুতি কাপড় পরিয়ে মেহেন্দি দেওয়ার জন্য বসায়। রিমি নিজেই বসলো মেহেন্দি পরাতে। জান্নাত আপাতত ছাদের কোনায় আহিরের সাথে প্রেমে ব্যস্ত। আহির তার দুহাতে কোমর চেপে ধরে ফিসফিসিয়ে বলে, দিন দিন আরো সুন্দর হচ্ছ জান, আবার তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে। আরও কেউ দেখে ফেলবে। আহির আলতো হাতে ছেড়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। জান্নাতের চুলের পেছনে হাত ডুবিয়ে ক্ষীণকণ্ঠে শুধায়, ছাড়লাম, রাতে ছাড়বো না। কথা শেষ হতেই আহিরের বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে মুচকি এসে চলে যায় তুষির কাছে। বেহায়া পুরুষ, সারাক্ষণ শুধু গা ঘাসার মতলব আটে। মেহেদি দেওয়ার সাথে সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর বক্সে কানের তালে তালে ছোট বাচ্চারা কোমর দুলিয়ে নাচছে। আজ যেন কথা শেষ হচ্ছে না কারো। হাসির শব্দে গমগমে পরিবেশ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ছাদ। এসবের মাঝেই হঠাৎ সেখানে জুই এসে উপস্থিত। দাঁত কেলিয়ে তুষির পাশে বসতে বসতে বলে, শুভকামনা বান্ধবী, আরামের জীবনের শেষ ধাপের জন্য এক বালতি সমবেদনা। তুষি দাঁত কটমট করে তাকায় জুইয়ের দিকে। রুক্ষ গলায় জবাব দেয়, রাতে মেহেদি বলে বেঁচে গেলি, নয়তো পিঠের ছাল উঠিয়ে দিতাম। এত দেরি হয় আসতে, তাই না? আমিও যেদি মেয়ে, এক পাও নড়বো না তুই কখনো কোথাও যেতে বললে। আচ্ছা, না গেলি ফিলিংস কেমন? কি প্রতিজ্ঞা করেছিলি মনে নেই? বাসরের রাতে ভিডিও কলে সব করা চাই। চোখ টিপে হেসে ওঠে জুই। এতক্ষণে দু হাত রিমির মেহেদি পরানো শেষ। সেও জুইয়ের সাথে তাল মিলিয়ে টিপ্পনি কেটে বলে, আদর কত প্রকার কী কী সব বুঝিয়ে দিস আমাদের, কারণ তোর পরেই তো আমার সিরিয়াল। আগে থেকে শিখে নিলে যে আমার সাথে সায় দিতে পারবো, তাই না জুই? হ্যাঁ তাই তো। প্লিজ তুষি, বান্ধবীর জন্য এইটুকু করিস। তুষি মনে মনে বেশ লজ্জা পেল, তবুও ওপরে পরে চোখ গরম করে উত্তর দেয়, তুষার কাছে আমচে চুপ কর, নয়তো চাচুকে বলে তোর বিয়েও দিয়ে দিব। খুব পেকেছিস তাই না? এই কাজের কাজ করলে আমি দু পায়ে রাজি। যা আব্বুকে বল আমাকেও তোর সাথে বিয়ে দিয়ে দিতে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এই দুই বজ্জাত কাল থেকেই পচিয়ে যাচ্ছে তাকে। তুষিকে শুনিয়ে শুনিয়ে নানান ধরনের অকথ্য বাক্য বলে হাসছে রিমি আর জুই। এসব শুনে রীতিমতো তুষির কান দিয়ে ধোয়া ওঠার উপক্রম। দাঁতে দাঁত চেপে কিছু বলতে গেলেই হুট করে তান্না ফোন এনে ওর সামনে দেয়। স্ক্রিনে দেখতে পায় উদাম গায়ে শুয়ে আছে তুষার। তান্না ফোন রিমির হাতে ধরিয়ে দিয়েই প্রস্থান করে সেখান থেকে। মেহেদি দেওয়া হয়নি? হয়েছে একটু আগে। একটা ছবিও পাঠাসনি? অনেক ব্যস্ত নাকি? পাশ থেকে জুই ফট করে উত্তর দেয়, শুধু বউকেই দেখবেন, দুই শালিকে দেখতে ইচ্ছে করে না? শালির ঘরের শালি আমার পকেট করবি খালি? তুষারের কথায় ফিক করে হেসে ওঠে তিনজন। জুই ইতিমধ্যে রাজ্যের আলাপ শুরু করে দেয় তার সাথে। রিমিও কম যায় না। তুষিকে বারবার কনুই দিয়ে গুঁতো মেরে হেসে গড়াগড়ি খাচ্ছে। ওদের এমন কাণ্ডে লজ্জায় তুষি বসে থাকতে না পেরে উঠে চলে যায় নিচে।
রুমে এসে ওয়াশরুম থেকে দু হাত ভালোভাবে ধুয়ে মুছে নেয়। গায়ের শাড়িটা খোলার জন্য তার হাত রিসপিস করছে, কিন্তু আমিনা বেগম যদি বকেন তখন? এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে বাইরে তানহাকে ডাকে তুষি। আপু একটু আমার রুমে আসো। তানহার শরীর তেমন ভালো লাগছে না, চারপাশের কোলাহলে বমি বমি পাচ্ছে। তবুও বোনের ডাকে আস্তে ধীরে হেঁটে এসে জবাব দেয়। তাড়াতাড়ি চলে এলে কোনো সমস্যা? রাত 10টা বাজে, তুমি বলছো তাড়াতাড়ি? শাড়ি চেঞ্জ করি আপু, ভালো লাগছে না। হ্যাঁ, খারাপ লাগলে চেঞ্জ করে নর্মাল কাপড় পর। তুষি মাথা দুলিয়ে হেসে হুড়মুড় করে শাড়ি পাল্টে টি শার্ট আর প্লাজো পরে নেয়। এরপর আমিনা বেগমকে কল করে আসতে বলে দ্রুত। মেয়ের জরুরি তলবে রুমে প্রবেশ করতে করতে বলে, কি বললি? শাড়িটাও পাল্টে ফেললি? শরীর চুলকাচ্ছে। শোনো মা, ঘুম পেয়েছে ভীষণ, ক্লান্তিতে চোখ খুলতে পারছি না। সবকিছু শেষ হলে ঘুমিয়ে যাই। মেয়ের আবদারে কান্না চলে আসলো আমিনা বেগমের। মাথায় হাত রেখে কপালে চুমু খায় তিনি। আদুরে স্বরে শুধালো, ঘুমা, দরজা ভিজিয়ে লাইট অফ করে শুয়ে পড়। তুষিও মাকে শক্ত করে জড়িয়ে রাখে। আজ বাদে কাল চলে যাবে এই মানুষটিকে ছাড়া। মুহূর্তে চোখের কোণে পানি এসে পড়ায় ডুকরে উঠে তুষি। আমিনা বেগম হকচকিয়ে যায়। সর্বনাশ, আবার মেয়েটাকে কাঁদালো। এই দিব্যি হাসি খুশি ছিল, তার বোকামিতেই কাঁদতে হলো মেয়েকে। দু হাতে চোখ মুছে চুমু খেয়ে বলল, অনেক সুখে থাক মা। তুষির থেকে নিজেকে ছাড়িয়ে হনহন করে চলে যায় তিনি। আঁচলে মুখ লুকিয়ে মেয়ে দুটোর কথা মনে পড়লে কুপিয়ে কেঁদে ওঠে। কিভাবে থাকবে আদরের ছোট মেয়েটাকে ছাড়া? সংসার ঠিকমতো সামলাতে পারবে তো? নূরজানের আজ ভীষণ তারা, এক বিন্দু বসার জো নেই। সারাক্ষণ দৌড়ের ওপর কাজ করে যাচ্ছে। মনের মতো কাজ না হলে ভালো লাগে না, তাই নিজেই সবাইকে বুঝিয়ে দিচ্ছে কাজ পারফেক্ট হওয়া চাই। বাসায় এক বিন্দু পা ফেলার অবস্থা নেই। চারপাশে মানুষের ভিড়ে যা তা অবস্থা। সকাল থেকে তৌফিক আর সিয়াম জম্পেস আড্ডা দিয়েছে সবার সাথে। কথার ফাঁকে ফাঁকে তৌফিক রাধিবার দিকে মাঝে মাঝে চোরা চোখে ভাবলার মতো তাকিয়ে ভরক করছে। রাধিবা যখন হুট করে তৌফিকের পানে তাকায়, মুহূর্তে দাঁত কেলিয়ে হেসে ওঠে তৌফিক, যেন কিছুই হয়নি। রাগে আদিবা দাঁতে দাঁত চেপে বলে, নির্লজ্জের মতো তাকিয়েছেন কেন? ফুলের মতো সুন্দর আপনি। বেহায়া ক্যারেক্টারলেস। ইস, এ যেন মুখে মধু অন্তরে বিষ। রাধিবা অনবরত রাগে ফুঁসছে। ধপ করে সবার মাঝে থেকেই উঠে রুমে চলে যায়। বিছানায় বসতেই দেখতে পায় মলিন মুখে মারিয়া বারান্দায় বসে আছে। মনের কষ্টে পরক্ষণেই রাধিবার মুখ কালো হয়ে যায়। এক দীর্ঘশ্বাস ফেলে উচ্চস্বরে প্রশ্ন করে, নিচে সবাই আড্ডা দিচ্ছে, তুই একা একা দেবদাসের মতো বসে আসিস কেন? ছোট বোনের কথায় পেছন ফিরে একবার তাকিয়েই আবার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে মারিহা। কয়েক মিনিট যাওয়ার পরও রাধিবা উত্তর না পেয়ে শুধায়, তোর অবস্থা আমি আর নিতে পারছি না। দুনিয়ায় কি ছেলে পাস না? ওই তুষারের মাঝেই কি দেখলি? আলতো পায়ে রুমে এসে বিছানায় গুটিসুটি হয়ে বসে। অতঃপর বড় এক দম ফেলে মেঝের দিকে তাকিয়ে জবাব দেয়, মরিচিকার পেছনে ছুটতে ছুটতে কখন যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। এখন সব কাহিনী আমার কাছে স্পষ্ট। তুষারের কাছে আমি শুধুমাত্রই বোন, আর তুষি বউ। চোখের সামনে এইসব কিভাবে মেনে নিই? মন তো আমারও আছে, যার পুরোটাই তুষারের বসবাস। তাহলে ভুলে যাও, অন্য কাউকে ভালোবাসো যে তোমায় ভালোবাসে, তোমাকে হারানোর ভয় পায়। আর একবার চান্স নিয়েই দেখি কি হয়। হয়তো খারাপ হবে, তবুও শেষবারের মতো শান্তি পাবো। এখন আবার কি করবে? রাধিবার কথায় উত্তর দেওয়ার জন্য তেমন গুরুত্ব দিল না সে। আগের মতোই ব্যালকনির মেঝেতে ধপ করে হাঁটু গুজে বসে ফুপিয়ে ওঠে মারিহা। এক পাক্ষিক ভালোবাসা এত কষ্টের কেন? এই 20 বছরে যাকে ভালোবেসে কখনো অন্য পুরুষের সংস্পর্শে যায়নি, দিন শেষে সেই এত বড় ধোঁকা দিল। অবশ্য ভুল নিজের, বেশি আশা করে ফেলেছে সে। তুষার তো কখনো বোঝায়নি তাকে ভালোবাসে, তবুও কেন বেশি বেশি ভাবতে গেল এই 7 বছর ধরে? মনের মাঝে পুষে রেখে কী বা হলো? কিচ্ছু না। অথচ তুষি কত সহজে ভালোবাসার মানুষটিকে নিজের করে পাচ্ছে। এমন কপালই বা কয়জনের হয়? কেউ হাজার চেয়েও পায় না, আবার কেউ না চেয়েও পেয়ে যায়। দুদিন পর তুষির সারা দেহে স্বামীর চিহ্ন নিয়ে ঘুরে বেড়াবে। ভালোবাসার মাঝে সর্বক্ষণ ডুবে রইবে সে। এসব ভেবেই আরও ঢুকরে ওঠে মারিহা। কীভাবে চোখের সামনে অন্য কাউকে স্পর্শ করবে তুষার? দুপুরে তুষার সবাই এক লম্বা সাবান নিয়ে আসতেই সুবনা বেগম অস্থিরতার সহিত বলে, তুষার গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আকাশের অবস্থা ভালো না। ধীর গতিতে হেঁটে আয়নার সামনে দাঁড়িয়ে
দু হাতে চুল ছেড়ে জবাব দেয়। যাচ্ছি 10 মিনিট। ও পাশে সবাই রেডি? রাদিবা, মারিহা? হ্যাঁ, সবাইকে বলেছি। এখন গেলে বিয়ে পুড়িয়ে সন্ধ্যার আগে চলে আসতে পারবো। ঠিক আছে, তোমরা বের হও, আমি আসছি। জলদি আয়। কথা শেষে সুহানা বেগম আগের মতোই চটজলদি রুমে প্রত্যাখ্যান করে। তুষার হেয়ার ড্রায়ার দিয়ে ভালো মতো চুল শুকিয়ে শেরবানি পরে নেয়। মনটা আজ অজানা অনুভূতিতে সিক্ত। ভালোবাসার মানুষকে কাছে পাওয়া তীব্র ইচ্ছে ভরপুর কাজ করছে হৃদয়ের মাঝে। কত শত ইচ্ছে কল্পনা সব সত্যি হবে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই মনে মনে আওড়ায়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এই অশান্ত বুক তোর ছোঁয়ায় শান্ত হয়ে যাবে নিমিষেই। আকাশের মতো বিশাল এই হৃদয়, সাগরের মতোই গভীর আমার স্পর্শ। এক একটা নতুন স্পর্শ সামলে নিতেই ধরনীর মতো কেঁপে উঠবি রোজ। ভালোবাসার চাদরে সর্বক্ষণ মরিয়ে রাখবো তোকে। স্নিগ্ধ সঞ্চারণী, তোমায় ভীষণ ভালোবাসি আমি। প্রতিদিনের থেকে আজ যথেষ্ট নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে আসে তুষার। ইতিমধ্যে বাসার সকলে সেখানে উপস্থিত হয়ে তার অপেক্ষায় বসে আছে। অধিকাংশ মানুষ গাড়িতে উঠে সময় গুনছে, কেউ বা বরের সাথে একত্রে যাবে বলে গাড়িতে আছে। তৌফিক এগিয়ে এসে তুষারের কোনোই মৃদু ধাক্কা দিয়ে আধস্বরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।